বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 7 আগস্ট 2025। বিজিএস ব্যাচের 20তম ক্লাস এবং সাংবিধানিক আইনের 20তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সংবিধানের একাদশ ভাগ নিয়ে। যে ভাগে আলোচনা করছে বিবিধ বিষয়াবলী বা মিসেলিনিয়াস বিষয়াবলী। তো বাংলাদেশ সংবিধানের মোট ভাগ আছে 11টা, আপনাদের মনে আছে কিনা? এবং ভাগগুলো আসেন আমরা মিলাই। প্রথম ভাগে আছে প্রজাতন্ত্র, নাকি? দ্বিতীয় ভাগে প্রথম ভাগে আছে 1 থেকে 7 ক। দ্বিতীয় ভাগে আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি 8 থেকে 25। তৃতীয় ভাগে আছে মৌলিক অধিকার 26 থেকে 47 ক। চতুর্থ ভাগে আছে দ্য এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগ, এটা আছে আপনার 48 থেকে 64। পঞ্চম ভাগে আছে আপনার আইন বিভাগ বা আইনসভা, যাই বলেন না কেন, এটা আছে 65 থেকে 93। ষষ্ঠ বিভাগে আছে বিচার বিভাগ 94 থেকে 117। 94 থেকে 117 প্রশাসনিক ট্রাইব্যুনাল। সপ্তম ভাগে আছে নির্বাচন কমিশন 118 থেকে 126। 118 থেকে 126। অষ্টম ভাগে আছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক 127 থেকে 132। নবম ভাগে আছে আপনার এই যে সরকারি কর্ম কমিশন, কর্ম বিভাগ বা কর্ম কমিশন, এটা আছে 133 থেকে 141। 133 থেকে 141। নবম কতে আছে জরুরি অবস্থা 141 ক থেকে 141 গ। গ। দশম ভাগে আছে সংবিধান সংশোধন, এটা হলো 142। আজকে আমরা পড়ব একাদশ ভাগ। একাদশ ভাগ হচ্ছে 143 থেকে 153। 143 থেকে 153। তো আছেন 53 না 52? বলেন তো। 53। আচ্ছা, তো আসেন আমরা পড়া শুরু করি। অনুচ্ছেদ 143। প্রথমে আছে প্রজাতন্ত্রের সম্পত্তি। প্রজাতন্ত্র কে বলেন তো? প্রজাতন্ত্র কে? বাংলাদেশ একটি একক স্বাধীন এবং সার্বভৌম সাংবিধানিক কি প্রজাতন্ত্র, নাকি? যার নাম হবে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কততে বলা আছে? বলা আছে একে। আচ্ছা, এখন আমরা চলে আসি প্রজাতন্ত্রের সম্পত্তি। আহ আইনসঙ্গতভাবে প্রজাতন্ত্রের উপর ন্যস্ত যে কোনো বলতেন ভূমি, যে কোনো ভূমি সম্পত্তি ব্যতীত নিম্নলিখিত সম্পত্তি সমূহ প্রজাতন্ত্রের উপর ন্যস্ত হবে। আইনসঙ্গতভাবে প্রজাতন্ত্রের উপর ন্যস্ত যে কোনো ভূমি বা সম্পত্তি ব্যতীত। আইনসঙ্গতভাবে আমাদের প্রজাতন্ত্রের বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা কোথায় বলছে বলেন? কোথাও কত অনুচ্ছেদ? 2 না? 2তে বলছে না যে 1971 সালের 26শে মার্চের আগে যে সকল এলাকা পূর্ব পাকিস্তান ছিল সেগুলা হচ্ছে কি বাংলাদেশ। আর আরেকটা হলো যে তৃতীয় সংশোধনী, যেটা ওই ওখানে যেটা যেটা নির্ধারণ করছে ততটুক, আর ভবিষ্যতে যদি আইন দ্বারা নির্ধারিত করা হয় ততটুক। এইগুলাই হলো বাংলাদেশের সীমানা। তো এই জায়গায় বলছে যে প্রজাতন্ত্রের উপর ন্যস্ত যে কোনো ভূমি বা সম্পত্তি ব্যতীত নিম্নলিখিত সম্পত্তি হবে প্রজাতন্ত্রের উপর ন্যস্ত হবে। একটা দেখেন, বাংলাদেশের যে কোনো ভূমির অন্তঃস্থ, আন্ডারলাইন করেন, সকল খনিজ বা অন্যান্য মূল্য সম্পন্ন সামগ্রী। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। দেখেন, আমার জমিতে খনি আবিষ্কৃত হয়েছে, আমার জমিতে প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে, আমার জমিতে ধরেন কয়লার খনি পাওয়া গেছে, আমার জমিতে সোনার খনি পাওয়া গেছে। মালিক কে? আমি না। মালিক কে? রাষ্ট্র। সংবিধানের 143-এর ক। হ্যাঁ। তারপরে দেখেন, বাংলাদেশের রাষ্ট্রীয় জলসীমার অন্তর্বর্তী মহাসাগরের অন্তঃস্থ, মহাসাগরের অন্তঃস্থ কিংবা বাংলাদেশের মহীসোপনের উপরিস্থ মহাসাগরের অন্তঃস্থ সকল ভূমি, খনিজ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী। তাহলে মহাসাগর, আপনার যেটা আপনারা পড়ছেন না, ল অফ দা সি পড়ছেন মাস্টার্সে বা অনার্সে, সামুদ্রিক আইন। এলএলবি তেও আছে, এলএলবি 2 আছে, সামুদ্রিক আইন আছে। এলএলবি 2 আছে, একেবারে খারাপ সাবজেক্ট নাই। মানে ন্যাশনাল ইউনিভার্সিটির যে এলএলবি, ওখানে অনেক সাবজেক্ট আছে, যদি কারো রেগুলার ক্লাস হয় তাহলে তার অনেক কিছু শেখার আছে। ঠিক আছে। তো বাংলাদেশের মহীসোপনের উপরস্থ মহাসাগরের অন্তঃস্থ সকল ভূমি, খনিজ এবং অন্যান্য মূল্য সম্পন্ন সামগ্রী, এবং বাংলাদেশে অবস্থিত বলতেন প্রকৃত মালিকবিহীন যে কোনো সম্পত্তি। প্রকৃত মালিকবিহীন, যদি কোনো মালিকবিহীন সম্পত্তি বলে কারে বোঝায় শুনেন।
1971 সালে অনেক হিন্দু পরিবার বা অনেক ওনরা বাংলাদেশে ওনাদের সম্পত্তি ছেড়ে চলে গেছে। তাই ওটা কি মালিকবিহীন সম্পত্তি, মালিককে রাষ্ট্র। শুনেন, হ্যাঁ, অর্পিত সম্পত্তি। অর্পিত সম্পত্তি হলো যে 1971 সালে যারা ভারত চলে গেছে তাদের যে সম্পত্তি সেটা হলো অর্পিত সম্পত্তি। আর যারা পাকিস্তান চলে গেছে সেটা হলো শত্রু সম্পত্তি, এনিমি প্রপার্টি। একটা হলো ভেস্টেড প্রপার্টি আর একটা কি এনিমি প্রপার্টি। আচ্ছা, তো তো তাহলে যে কোনো খনিজ, তাছাড়া তাছাড়া মহাসাগরের অন্তঃস্থ সকল ভূমি টুমি প্রকৃত মালিকবিহীন যে কোনো সম্পত্তি। এবং 143-এর 2 উপদফা দেখেন, সংসদ সময়ে সময়ে আইনের দ্বারা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার এবং বাংলাদেশের রাষ্ট্রীয় জলসীমা বা মহীসোপানের সীমা নির্ধারণের বিধান করতে পারবে। এছাড়া সংসদ বিভিন্ন সময় সময় আইনের দ্বারা রাষ্ট্রীয় সীমানার বা বাংলাদেশের রাষ্ট্রীয় জলসীমা বা মহীসোপান এর সীমানা নির্ধারণ করতে পারবে। বুঝতে পারছেন? তুই ক্লাস করে যা বয়, আইনের ক্লাস। আমার বোন আছে, রনি খান, আমার নাম সনি খান, বোনের নাম রনি খান। সে এলএলবি কমপ্লিট করছে এই বিজ্ঞান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি প্রথম ব্যাচের। কিন্তু সে বার কাউন্সিল পরীক্ষা দেবে না, তো দেবেই না, দিলই না। আর যে ওই পর্যন্ত পড়ছি, শেষ, আমি এর মধ্যে আর যাইতে চাই না। ঠিক আছে। তবে- তো যাই হোক, আমি তারে এত বোঝাই যে তুমি আমার তো অনেক বড়, কিন্তু আমি তুই তুই করে বলি যে তুমি বার কাউন্সিলে মানে অ্যাডভোকেসি তো করা লাগবে না, বাট অ্যাডভোকেট হও, এই পর্যন্ত কষ্ট করে। যাই হোক, মানে সে ওই কথা উঠাইলেই সে ওই জায়গা থেকে চলে যায়। যাই হোক, দেখেন তাহলে, সংসদ সময় সময় আইনের দ্বারা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার এবং বাংলাদেশের রাষ্ট্রীয় জলসীমা ও মহীসোপনের সীমা নির্ধারণের বিধান করতে পারবে। আর এছাড়া ওই যে আমরা যখন কাজী মোখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশ, তখন এই যে 143-এর 2টা বলছে, আপনার মনে আছে কিনা, যে সংসদ সময়ে সময়ে নির্ধারণ করতে পারবে আইনের দ্বারা। এই নির্ধারণ করতে হলে সংবিধান সংশোধনের দরকার নাই, কিন্তু নির্ধারণের সাথে সাথে যদি সমর্পণও জড়িত থাকে তাহলে সেটা 143-এর 2 অনুসারে করতে হলে অবশ্যই কি করতে হবে, সংবিধান সংশোধন প্রয়োজন। আচ্ছা, একটা বিষয় কি, আমি পাইলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু দিলে অসুবিধা। এখন ভালো কথা বুঝলাম যে নিজের বেলা 16 আনা, কিন্তু নিজের বেলা 16 আনা হলেও তো আমার তো রাষ্ট্রের সীমানা, মানে রাষ্ট্রের সীমানা দেই বা নেই, যাই করি না কেন, রাষ্ট্রের ভূমি দেই বা নেই, আমার তো সংবিধানে নির্দিষ্ট একটা সীমা, নির্দিষ্ট একটা পরিমাণ বলে দেওয়া আছে। এখন আমি যদি নেইও, তাহলে তো আমার ওই পরিমাণটা চেঞ্জ হচ্ছে। না, চেঞ্জ হলে তো সমস্যা নাই, আপনি টেকনিক্যালি ভাবেন। ওই যে যে কাজী মোখলেসুর রহমান ই করলো, আমার যে বেরুবাড়ি যে ভারতকে দিয়ে দিল, দিল্লি তো থেকে বেরুবাড়ি যে দেওয়ার পরে ওখানে কি তার চলাফেরার অধিকার থাকবে? চলাফেরার অধিকার থাকবে না, থাকবে না। সেটা তো তাইলে কাটবে। আমার চলাফেরার মৌলিক অধিকার কি হয়েছে? হ্যাঁ, ভঙ্গ না, হয়েছে। জি। কিন্তু আমার যদি কেউ পায়, ধরেন আমারে দিয়েছে, আমি পাইছি, আমার রাষ্ট্রের সম্পত্তি আমি নির্ধারণ করছি, ওই জায়গায় তোমার চলাফেরার অধিকার আছে, তাহলে তো কোনো তাহলে তো হয় আমার নাই। পূর্ণ হয় নাই। যুক্তি তো এটাই ছিল, জি। বুঝতে ঠিক আছে, পারছেন? ঠিক আছে। মানে সাংবিধানিক আইন অনেক গভীরের বিষয় জি, জি, জি। এবং অনেক কিছু পড়ার আছে আপনাদের। আজকে ক্যাশ দিলে দেখা গেছে যে অনেক ইউটিউবে কিছুই। একজন কমেন্ট করছে যে আলহামদুলিল্লাহ এক সাবজেক্ট শেষ হলো। এই যে 19তম ক্লাস দেখে, অ্যাকচুয়ালি এক সাবজেক্ট এখনো শেষ হয় নাই, আজকে 153 অনুচ্ছেদ শেষ হবে। বাট এরপরে আমরা সংবিধানে অনেকগুলো ডক্ট্রিন আছে, যে কোন কোন অনুচ্ছেদে কি কি ডক্ট্রিন আছে এইগুলা পড়বো আলাদা, যা এই আইন পাঠে নাই। আর একটা আছে যে এই যে যে সংবিধান সংবিধান সংশোধনের যে মামলাগুলো, এই মামলাগুলোর কে অ্যাসেন্টিং জাজ, কে ডিসেন্টিং জাজ, কে অথর জাজ, আমরা তো দুই একটার জানি, সবগুলার তো জানি না। এর উপরেও একটা নোট আপনারা পাবেন। তো এজন্য শেষ হইয়াও এখনো শেষ হয় নাই, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে তানভীর আলম খান আশা করি বুঝতে পারছে। আচ্ছা, তো বিগত বছরে একটা প্রশ্ন আসছে, দেখেন যে আহ, বাংলাদেশে অবস্থিত প্রকৃত মালিকবিহীন যে কোনো সম্পত্তি প্রজাতন্ত্রের উপর ন্যস্ত হওয়া সংক্রান্ত বিধানটি সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ আছে? দেখেন, আহ, বাংলাদেশ, আপনি যদি জাস্ট এতটুকু জানেন যে সংবিধানের সম্পত্তি সংক্রান্ত বিধান আছে কততে, 143-এ, তাহলে উত্তর হবে 143-এর 1-এর গ, কারণ অন্যগুলোতে আর 143 নাই। বুঝতে পারছেন? আর যদি বাংলাদেশ বার কাউন্সিলের প্রশ্ন হতো, তাহলে একটা থাকতো 143, আর একটা থাকতো 50, আর একটা থাকতো অনেক দূরে দূরে গিয়ে, মানে যদি খাতা বাংলাদেশ একাডেমি বা হতো।
বাংলাদেশ বার কাউন্সিলের প্রশ্নগুলার অপশনগুলো কাছাকাছি থাকে না। ওটা একটু মানে একটু জানা থাকলেই আপনার শনাক্ত করা যায় আর কি। আমরা একাডেমি হলে দেখা গেছে যে আচ্ছা 243 আচ্ছা, 243 শনাক্ত করা সহজ, কারণ বাংলাদেশ সংবিধানে 243 অনুচ্ছেদ নাই। আচ্ছা, আর একটা বিধান হচ্ছে এই 100 আমি যখন আপনাদের বিশেষ বিশেষ কোনো মানে ওর আইনগুলো পড়াই, আর আমার ভাইভাতে যখন যে যে প্রশ্নগুলো করছিল, সেই অনুচ্ছেদ দেখলে আমার ধরেন এই যে 143 থেকে আমার প্রশ্ন করছিল যে এই যে প্রকৃত মালিকবিহীন সম্পত্তি, এই অর্পিত সম্পত্তি কি, তারপরে শত্রু সম্পত্তি কি, এইগুলা। তো এক এক জায়গা যায় আর ওই জায়গার জিনিসগুলা মনে পড়ে আর কি, যে জায়গা থেকে প্রশ্ন করছিল। তো যাই হোক, অনুচ্ছেদ 144-এ আসি। আম, সম্পত্তি ও কারবার প্রভৃতি প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব। প্রজাতন্ত্রের গোল দিবেন নির্বাহী কর্তৃত্বে সম্পত্তি গ্রহণ, বিক্রয়, হস্তান্তর, বন্ধক দান, বিলি ব্যবস্থা, যে কোনো কারবার বা ব্যবসা চালনা বা যে কোনো চুক্তি প্রণয়ন করা যাবে। তাহলে কার কর্তৃত্বে বলেন? সম্পত্তি গ্রহণ, বিক্রয়, হস্তান্তর, বন্ধক দান, বিলি ব্যবস্থায় সবকিছু করা যাবে কার সাথে? নির্বাহী কর্তৃত্বে। এই কথাটা কত অনুচ্ছেদে বলেছে? 144। কোনোদিন প্রশ্ন আসে নাই, জাস্ট জেনে রাখেন। 145টা প্রশ্ন এসেছে চুক্তি ও দলিল। আন্ডারলাইন করেন, চুক্তি ও দলিল। এখানে নির্বাহী কর্তৃত্ব বলতে বোঝাচ্ছে যে কখনো কখনো হয়তো আপনার হচ্ছে এই মন্ত্রীও করতে পারবে বা তার পক্ষ থেকে সচিব করতে পারবে, এরকম। মানে নির্বাহী কর্তৃত্বের হেড কে বলেন একটা? মন্ত্রণালয়ের মন্ত্রী, মন্ত্রণালয়। জি। যদি আর মন্ত্রীরও হেড কে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী, জি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জি। শ্রেষ্ঠ মন্ত্রণালয়। ওই যে বিএনপির এক নেতা বলছে যে সচিবালয় না হয়ে এটার নাম হওয়া উচিত মন্ত্রণালয়, দেখছেন? কারণ এই জায়গা তো সচিব হেড নাই, জায়গা তো হেড তো মন্ত্রী কে, মন্ত্রী, জি। তাহলে নাম কেন সচিবালয় হবে? জি, একবার মন্ত্রণালয় বলতেছে, যাই একবার হোক, সচিবালয় বলতেছে। যাই হোক, দেখেন। একটা হুম। গোজামিল মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা পরে চলে আসি। প্রজাতন্ত্রের নির্বাহী কর্তৃত্বে প্রণীত সকল চুক্তি ও দলিল, এটা বলতেন দলিল, বানানটা ভুল আছে, দলিল রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বলে প্রকাশ করা হবে। চুক্তি করছে নির্বাহী বিভাগ, কিন্তু এটা কে কর্তৃক প্রণীত হয়েছে? হেড, ধরে নেওয়া হবে কে করছে? রাষ্ট্রপতি। হ্যাঁ। এবং রাষ্ট্র, দেখেন, এবং রাষ্ট্রপতি যে রূপ নির্দেশ বা ক্ষমতা প্রদান করবে তার পক্ষে, এই যে দেখেন, তার পক্ষে সেই রূপ ব্যক্তি কর্তৃক বা সেই রূপ প্রণালীতে তা সম্পাদন করা যাবে। তাহলে এখানে পরীক্ষায় প্রশ্ন আসবে যে প্রজাতন্ত্রের নির্বাহী কর্তৃত্বের সকল চুক্তি ও দলিল কার নামে প্রণীত বলে প্রকাশ করবে? প্রধানমন্ত্রী নাকি রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি। এখানে বলতো কি, করবে সব বউ কিন্তু নাম হবে স্বামী। ব্যাপারটা ওরকমই, যে করবে সব বউ, নাম হবে স্বামীর। আচ্ছা দেখেন, কারণ উনি নির্বাহী, মানে যাই করুক না কেন, নাম প্রধান, সংসারে ওনার ক্ষমতা থাক বা না থাক, কিন্তু উনি নাম হেড। প্রধান। আচ্ছা, তো প্রজাতন্ত্রের নির্বাহী কর্তৃত্বে কোনো চুক্তি বা দলিল প্রণয়ন বা সম্পাদন করা হলে উক্ত কর্তৃত্বে অনুরূপ চুক্তি বা দলিল প্রণয়ন বা সম্পাদন করার জন্য রাষ্ট্রপতি, আন্ডারলাইন করবেন, রাষ্ট্রপতি কিংবা অন্য কোনো ব্যক্তি, গোল দেবেন, ব্যক্তিগতভাবে দায়ী হবে না। এই যে ধরেন, সরকার যদি কোনো নির্বাহী কর্তৃত্বে যদি কোনো চুক্তি করে যেটা আমার দেশের স্বার্থরে কি করে, ক্ষুণ্ণ করে, তবুও ওই ব্যক্তি বা ওই রাষ্ট্রপতি ব্যক্তিগতভাবে দায়ী হবে না। মানে তারে আপনি পার্সোনালি তার বিরুদ্ধে মামলা করতে পারবেন না। যেটা পারবেন, তবে এই অনুচ্ছেদ অনুসারে আন্ডারলাইন করবেন, সরকারের বিরুদ্ধে যথাযথ কার্যধারা আনয়নে কোনো ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করবে না। তার মানে ওনার আইনগত কার্য সম্পাদনের শাকিল, জন্য, ওটা একটু দিয়ে আসেন। ওনার আইনগত কার্য সম্পাদনের জন্য তো ওনাকে সংবিধান দায়মুক্তি দিচ্ছে হ্যাঁ। পরিপূর্ণভাবে। মানে চাইলেই ওনার নামে মামলা একটা করে দিলাম, এটা কিন্তু হচ্ছে না। তাহলে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে যে আম, কিন্তু স- যদি দুর্নীতির অভিযোগ থাকে সেক্ষেত্রে নেন, মানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এখানে যেটাই বলুক শুনেন, যে ধন্যবাদ, আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিই। প্রশ্নের উত্তরটা হলো, আপনি বলতেছেন যদি দুর্নীতি করে। আচ্ছা, প্রথমত সে যে
ওই যে যে আপনার যে যে কাজটা করছে ওটার বিরুদ্ধে, তার বিরুদ্ধে পার্সোনালি মামলা করা যাবে না। রাষ্ট্রপতি হিসেবে যদি কোনো কাজ করে থাকে দুর্নীতিগ্রস্ত হইলেও করতে হবে কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। সরকারের বিরুদ্ধে। এটা হলো কাহিনী। আর যেটা আপনি করতে পারেন, ধরেন এই যে সাবেক বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করছে, তো এখন ওনার বিরুদ্ধে যদি আপনি অভিযোগ আনেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা এটা কোনো স্পেসিফিক এলিগেশন হতে পারে না। কারণ বাতিল করছে উনি বলবে যে আমি সরল বিশ্বাসে করছি। ওনার বিরুদ্ধে দণ্ডবিধির কত ধারা বলেন? 76 ধারা। 77 ধারা। 77 ধারা। সরল বিশ্বাসে করছে, আমার এখতিয়ারে ছিল। জি। আর উনি তো একা না, ওই জায়গায় অ্যাসেন্টিং জাজ আরো 4 জন ছিল, মোট মোট ওনারে ধরে 4 জন। তো ওনার বিরুদ্ধে আপনি সমালোচনা করতেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, কিন্তু গ্রেফতার করছেন হত্যা মামলায়। বুঝতে পারছেন? মানে যারে যা যেটা করবেন তার বিরুদ্ধে মামলাটা সেই অনুপাতে, এখন ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা যায় সেই অভিযোগটা আনা যায় হচ্ছে আপনি যে ফৌজদারি কার্যবিধির 419 ধারা, সরি দণ্ডবিধির 419 ধারা, ওই যে আপনার ভুয়া চার্জশিট, দুর্নীতিগ্রস্ত হয়ে রায় প্রদান করলে, আমি আপনাদের পড়াইছি দণ্ডবিধির 419 ধারায় মামলা হবে। বুঝছেন? তো 419 ধারা মামলা তো ওনার বিরুদ্ধে হয় নাই। ওনার বিরুদ্ধে এক জায়গা করতে কি জানো ওই আহ, মানে মামলা বেশ কয়েকটা হয়েছে, বাট যখন গ্রেফতার দেখানো হয়েছে তখন গ্রেফতার দেখাইছে ওই হত্যা মামলা। বাট এজন্যই আইনের শাসনটা কেন জরুরি? জুলাই যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো হয়েছে। মানে আপনি যে যা করছে তার বিরুদ্ধে সেই অ্যাকশনটা নেন। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো নির্বাহী কর্তৃত্বে বা চুক্তি বা দলিল, এটার বিধান হলো যে এখান থেকে কি আসতে পারে। আমাদের সিলেবাস অনেক ব্যাপক, তো একটা অনুচ্ছেদ নিয়ে এত ব্যাখ্যা করতে গেলে মোটামুটি আমরা শেষ করতে পারবো না। যতটুকু দরকার ততটুকুই করি। তো নির চুক্তি বা দলিল এগুলা নির্বাহী বিভাগ করলেও কার নামে প্রকাশ করা হবে? রাষ্ট্রপতির নামে। আর যদি বলে চুক্তি বা দলিল সম্পর্কে বলছে কত অনুচ্ছেদ? 145। আর রাষ্ট্রপতি বা ওই ব্যক্তির নামে পার্সোনালি কোনো অ্যাকশন গ্রহণ করা যাবে না, তবে সরকারের বিরুদ্ধে কার্যধারা আনয়ন করা যাবে। এতটুকু জানলেই হবে। আমরা চলে আসি ধারা 145 ক, আন্তর্জাতিক চুক্তি। প্রথমত এই ধরনের প্রশ্ন আসতে পারে যে আন্তর্জাতিক চুক্তি এটা কোথায় আছে? 145 ক, বিদেশের সাথে সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হবে। এই যে আপনি যে বর্তমান সময়ে যদি কোনো চুক্তি করা হয়ে থাকে, এই সবগুলো চুপ্পু সাহেবের কাছে পেশ করা হবে, এবং রাষ্ট্রপতি তার সংসদে পেশ করার ব্যবস্থা করবে। কিন্তু বর্তমানে তো সংসদই নাই। তবে শর্ত থাকে যে, এটা বলতেন জাতীয় নিরাপত্তার স্বার্থে, এই 3টে শব্দ বলতেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে অনুরূপ কোন চুক্তি কেবলমাত্র সংসদের গোপন বৈঠকে পেশ করা হবে। এই কথাটার অর্থ বেশ তাৎপর্যপূর্ণ। মানে আপনি বিদেশের সাথে যে চুক্তিই করুক না কেন, এটা উপস্থাপন করা হবে জাতীয় সংসদে, কিন্তু কে পেশ করবে? রাষ্ট্রপতি। কিন্তু কোনগুলা পেশ করবে না? মানে গোপন বৈঠকে পেশ করবে কোনগুলা? যেগুলা সম্পর্কযুক্ত হলো কি জাতীয় নিরাপত্তা। বুঝছেন? এবং এটাই বলা আছে বাংলাদেশ সংবিধানের 145 ক। জাতীয় জাতীয় নিরাপত্তার স্বার্থ বলতে এখানে যদি এমন হয় যে এমন কোন চুক্তি করা হলো যে আমার মানে সামরিক প্রতিরক্ষা দিবে, মানে অন্য একটা রাষ্ট্র আমাকে একেবারে পরিপূর্ণভাবে সামরিক প্রতিরক্ষা দিবে, তো দেখা গেল যে তার কাছে আমার রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যু ছেড়ে দেওয়া হলো। তো হতে পারে। যাতে না, ওটা না, ধরেন আমি ভারতের সাথে একটা চুক্তি করছি, এখন এই চুক্তিটা যদি আমি প্রকাশ করে দিই, তাহলে দেশের ভিতরে একটা আপনার বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। মানে দেশের জন্য, মানে রাষ্ট্রের জন্য কল্যাণকর, কিন্তু একটা সমস্যা সৃষ্টি হতে পারে। বা এটা যদি আমরা প্রকাশ করি পাবলিকলি, তাহলে অন্য দেশের সাথে আবার আমার সম্পর্ক জাতীয় খারাপ নিরাপত্তা, হতে পারে। জাতীয় ঠিক। নিরাপত্তা হুমকি হ্যাঁ, স্বরূপ হ্যাঁ, মনে হচ্ছে। এটাই। তো তারপরে দেখেন, বন্ধ করার দরকার নেই, একবারে চালু রাখেন, ও ইয়েলেই হবে, সমস্যা নেই। বাংলাদেশের নামে মামলা, বাংলাদেশ এই নামে বাংলাদেশ সরকার কর্তৃক, মানে বাংলাদেশ সরকার কর্তৃক বা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যেতে পারে। বাংলাদেশ নিজে করলেও নাম হবে কি? বাংলাদেশ। আর বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যদি কেউ মামলা করে, বাংলাদেশ। বলেন তো এরকম একটা বিধান আমরা কোন আইনের কোথায় পড়ছি? বলেন তো, মনে আছে কিনা কারো? কারো মনে আছে কিনা বলেন।
কোথায় করছি? সিআরপিসি দিয়ে করছি। অনলাইন অফলাইন মিলাই বলে, ইউটিউবাররা তো আর পরে দেখবেন, আপনারা কমেন্টে লিখেন। বাংলাদেশে এই ধরনের ইসলাম বলে আমরা। না না না, আমি বলছি যে আমরা যতগুলো আইন এর আগে পড়ে এসেছি, ওই জায়গায় বলা আছে যে বাদীর নাম বাংলাদেশ, বিবাদীর নামও বাংলাদেশ, এরকম হবে, এরকম ও একটা আচ্ছা বিধান আচ্ছা। কোথায় করছি। ওই যে হত্যা মামলাগুলোতে বা না না না, কত ধারায় আছে বলে, রিয়ার মামলার কথা কোনো ধারায় আছে? 100। অনলাইনে কেউ পারবেন? সিপিসির ৭৯ ধারা, সিপিসি দেওয়ানি কার্যবিধির ৭৯ ধারা, হ্যাঁ। মনে আছে? জি। মনে নাই, মনে পড়ে। হ্যাঁ, বাংলাদেশের পক্ষে বা বিপক্ষের নাম বাংলাদেশ হবে, দেওয়ানি কার্যবিধির ৭৯ ধারায় আছে। আচ্ছা, আপনি যখন বিজিএস ভাইবা দিতে যাবেন, কথা নাই বার্তা নাই, আপনারা শুধু শুধু জিজ্ঞেস ঢোকার সাথে সাথে বলবে যে বলেন বাংলাদেশের নামে বাংলাদেশ, মানে মামলা করলে বাদীর নাম বাংলাদেশ, বা বাংলাদেশের বিরুদ্ধে মামলা করলেও বাংলাদেশ, এটা কোথায় আছে? হ্যাঁ, কোনো কথা টথা কিছু নাই। ধরেন আমি একবার আহ, আহ, কত বিজিএস, 12 বিজিএস এ ভাইবা দিতে গেলাম, ঢোকার সাথে সাথে বলতেছে যে বলেন সাবরোগেশন কোথায় আছে, বা বললো যে বলেন স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্টের 92 ধারায় কি আছে বলেন। ঢোকার সাথে সাথেই হলো প্রশ্ন যে স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্টের 92 ধারায় কি আছে। ভাইবাতে কি আচ্ছা, কি এরকম কোন সংক্ষিপ্ত মানে নাম বলা যাবে যে সিপিসি, সিআরপিসি, হ্যাঁ যাবে, বিগত এসআরএফ? বছরের প্রশ্ন দেখেন, যাবে জি। তো যাই হোক, সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট আন্তর্জাতিক চুক্তি কেবল সংসদের গোপন বৈঠকে পেশ করার বিধান আছে? কোনটাই? সর্বশেষ পরীক্ষায় এসেছে দেখেন, 17 বিজিএস 145 ক। 2 নং প্রশ্নটা দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, এই যে একবার এসেও গেছে দেখেন, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যেতে পারে? কত? 146 অনুচ্ছেদ। তার পাশে একটু লিখে রাখেন সিপিসির কত দ্বারা, ৭৯। আচ্ছা, তো সেলফ প্র্যাকটিসের মোটামুটি যে প্রশ্নগুলো আছে এগুলা পড়ে ফেলবেন, বেশ গুরুত্বপূর্ণ। 7 নং প্রশ্নটা তানভীর আলম খান মাইক্রোফোন হাতে নিয়ে পড়েন, 7 নং প্রশ্নটা পড়েন। বিদেশের সাথে সম্পাদিত কোন ধরনের চুক্তি সংসদে কোন গোপন আলোচনা, বৈঠকে ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, পেশ করা হবে? বলেন। দে- বিদেশের সাথে পড়েন। বিদেশের সাথে সম্পাদিত কোন ধরনের চুক্তি সংসদের গোপন বৈঠকে পেশ করা হবে? ক। এই জায়গায় উত্তর ভুল আছে না? উত্তর কি লিখছে? ঘ দিছে না? কিন্তু হ্যাঁ, এখানে উত্তর জাতীয় হবে গ। নিরাপত্তা সম্পর্কিত গ চুক্তি হবে, হবে, জি। ঠিক করে নেন। এখানে যে প্রশ্নগুলো আছে এগুলা মনোযোগ দিয়ে পড়ে ফেলবেন। 12 নম্বরটা পড়েন, তানভীর আলম খান। The government of Bangladesh may sue or be sued by the name of Bangladesh সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? একশো কততে আছে? ছেচল্লিশ। একশো একশো ছেচল্লিশ ছেচল্লিশ আর সিপিসি তে হচ্ছে সেকশন 79। 79 জি। অনুচ্ছেদ 147, কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক প্রভৃতি, এটা ভালো গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। সংবিধানের 147 অনুচ্ছেদে নিম্নলিখিত ব্যক্তিদের পারিশ্রমিক, বিশেষ অধিকার, কর্মের অন্যান্য শর্ত সংসদের আইনের দ্বারা বা অধীন নির্ধারণ সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। তো কতিপয় ব্যক্তি কারা কারা আমরা একটু মিলাই দেখেন। 1 নম্বরে আছে রাষ্ট্রপতি, 2 নম্বরে আছে প্রধানমন্ত্রী, স্পিকার বা ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, নির্বাচন কমিশনার, সরকারি কর্ম কমিশনের সদস্য। মোট কয় শ্রেণী আছে জানেন? 8 শ্রেণী। জেনে রাখা ভালো যে 147 অনুচ্ছেদে 8 শ্রেণীর পদাধিকারীর পারিশ্রমিক নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে সুপ্রিম কোর্টের 147, সরি, সংবিধানের 147 অনুচ্ছেদে কয় শ্রেণীর পদাধিকারী পারিশ্রমিক নির্ধারণ নিয়ে আলোচনা করছে? কয় শ্রেণী? 8 শ্রেণী। বুঝতে পারছেন?
তো এখানে একটা বিধান দেখেন, যে এই যে যে 8 শ্রেণী, এর ভিতরে কি অ্যাটর্নি জেনারেল আছে? দেখেন তো, অ্যাটর্নি জেনারেল আছে? তাহলে অ্যাটর্নি জেনারেলের পারিশ্রমিকের কথা কিন্তু 147 অনুচ্ছেদে বলে নাই। আচ্ছা, আমরা চলে আসি পদের শপথ, অনুচ্ছেদ 148। গোল দেবেন, তৃতীয় তফসিলে উল্লেখিত যে কোনো পদে নির্বাচিত বা নিযুক্ত ব্যক্তি কার্যভার গ্রহণের পূর্বে তফসিল অনুযায়ী শপথ গ্রহণ বা ঘোষণা করবে, অনুরূপ শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষর গ্রহণ করবে। এই সংবিধানের অধীন নির্দিষ্ট কোনো ব্যক্তির নিকট শপথ গ্রহণ আবশ্যক হলে অনুরূপ ব্যক্তি যেরূপ ব্যক্তি ও স্থান নির্ধারণ করবে সেইরূপ ব্যক্তির নিকট সেরূপ স্থানে শপথ গ্রহণ করা যাবে। তো এখানকার মূল কথা হলো 148 অনুচ্ছেদের বিধান আছে কত তফসিলে? তৃতীয় তফসিলে। কে কারে শপথ বাক্য পাঠ করাবে, এই হলো কাহিনী। প্রধানমন্ত্রী কে করবে, রাষ্ট্রপতির এই শপথ কে করবে, মহাসচিব শিক্ষক নিয়ন্ত্রক কে করবে। তো বিস্তারিত ব্যাখ্যা কিন্তু 148 দেয় নাই, এটা বলছে কোথায়? তৃতীয় তফসিলে। আচ্ছা, তো জেনে রাখা ভালোটা দেখেন, যে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফলাফল, এটা বললেন সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হওয়ার তারিখ হতে। সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হওয়ার তারিখ বুঝেন? নির্বাচন হওয়ার সাথে সাথে তো জেনে যায় যে কে কোথায় জয়লাভ করছে, এটা হলো বেসরকারি ফলাফল। কিন্তু সরকারি গেজেটে যখন এটা পাস হবে, সেই তারিখ থেকে পরবর্তী 3 দিনের মধ্যে শপথ পড়ানোর জন্য নির্দিষ্ট ব্যক্তি বা অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি যে কোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করতে ব্যর্থ হলে বা না করালে প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী 3 দিনের মধ্যে উক্ত শপথ পাঠ পরিচালনা করবে। একটু ব্যাখ্যা দিই, বিষয়টা হলো যে নির্বাচনের পরে সরকারি গেজেটে যখন নির্বাচনের ফলাফল প্রকাশ হলো, প্রকাশ হওয়ার পর এর 3 দিনের মধ্যে শপথ বাক্য পাঠ করাবে। কে করাবে? স্পিকার। নর্মালি হচ্ছে স্পিকার। স্পিকার যদি কোনো কারণে পাঠ করাইতে ব্যর্থ হয় বা পাঠ না করায় শপথ বাক্য, তাহলে পাঠ করাবে কে? প্রধান নির্বাচন কমিশনার, পরবর্তী 3 দিনের মধ্যে। বুঝেন নাই? সরকারিভাবে গেজেটে প্রজ্ঞাপিত হওয়ার কয় দিনের মধ্যে শপথ বাক্য পাঠ করাবে? 3 দিন। 3 দিনের মধ্যে যদি সে শপথ বাক্য পাঠ না করে, তাহলে পরবর্তী 3 দিনের মধ্যে পাঠ করাবে কে? প্রধান নির্বাচন কমিশনার। তো তাহলে যদি বলি যে এইভাবে, যে সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবে কে জানেন? স্পিকার। স্পিকার। ওই যে গেজেট ঘোষণা হওয়ার 3 দিনের মধ্যে, একটু পরেই আসতেছি, বাট যদি ব্যর্থ হয় প্রধান নির্বাচন কমিশনার। দেখেন তৃতীয় তফসিল, দেখেন বাংলাদেশের সংবিধানের তৃতীয় তফসিলে বললেন 9টি পদে নির্বাচিত বা নিযুক্ত ব্যক্তির শপথ গ্রহণ ও ঘোষণাপত্র পাঠের বিষয় উল্লেখ আছে। 147-এ কয়টা পদ, কয়জনের কথা বলতে বলেন তো? পারিশ্রমিকের কথা 8 শ্রেণী। আর 148-এ শপথ বাক্যর কথা কয় শ্রেণী, কয়টি? 9টি পদে। আচ্ছা দেখেন, রাষ্ট্রপতি এনার শপথ বাক্য পাঠ করাবে কে? স্পিকার। পাইছেন? প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এনারে পাঠ করাবে কে? রাষ্ট্রপতি। স্পিকারে পাঠ করাবে কে? রাষ্ট্রপতি। ডেপুটি স্পিকার রাষ্ট্রপতি। সংসদ সদস্য এটা স্পিকার। তাহলে আমরা দুইটা পেলাম এতক্ষণ পর্যন্ত স্পিকার, কি কি? রাষ্ট্রপতি এবং সংসদ সদস্য। রাষ্ট্রপতি এবং সংসদ সদস্য। অতঃপর দেখেন প্রধান বিচারপতি বা বিচারক। প্রধান বিচারপতি বা বিচারক। এখানে একটা কথা শুনেন, প্রধান বিচারপতিরা শপথ বাক্য পাঠ করাবে রাষ্ট্রপতি, কিন্তু অন্যান্য বিচারক যারা, মানে সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারক যারা, বিচারপতি যারা, তাদেরকে শপথ বাক্য পাঠ করাবে প্রধান বিচারপতি। বুঝছেন? প্রধান বিচারপতিরা কে পাঠ করাবে? রাষ্ট্রপতি। আর অন্যান্য বিচারকদের প্রধান বিচারপতি। কি ফেরদৌস সাহেব, আজকে তো 4টাই ছিল, লেট হইলো কে? অনিক সাহেব আসছেন, কালকে আসেন নাই কেন? টাকা এখনই দেবেন, মানে ওনারে বললে টাকা এখনই দিলে উনি এখনই প্যাক করে পাঠাই দিবে, আগামীকাল পেয়ে যাবেন। বা দাঁড়ান, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, প্রধান বিচারপতি হলে শপথ বাক্য পাঠ করাবে কে?
রাষ্ট্রপতি, আর বিচারক হলে বিচারপতি প্রধান রাষ্ট্রপতি, বিচারপতি। আর অন্যান্য যদি আপনাদের জিজ্ঞাসা করে যে নিম্ন আদালতের বিচারকরা শপথ বাক্য পাঠ করাবে কে, বলে? না, সাবঅর্ডিনেট করে প্রধান বিচারপতি না। নিম্ন আদালতের হাইকোর্ট বিচারকদের ডিভিশনের শপথ বাক্য পাঠ করায় কেউ? ওরা তো ভাবে judicial তাদের body শপথ পাঠ করানোর কোনো বিধান নাই। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন পরের গুলা ইজি। প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার, সরকারি কর্ম কমিশনের সদস্য, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এনাদের সবাইরে শপথ বাক্য পাঠ করাবে প্রধান বিচারপতি। আমি তো মনে করি, মানে আমি জীবনে এগুলা মুখস্থ করি নাই, আমি সত্যি কথা বলি যে কে কারে শপথ বাক্য পাঠ করাবে এটা মানে আহ এমনিতেই মনে থাকার কথা, মানে আপনার একটা ধারণা চলে আসার কথা যে অমুক রেখে করাবে। বুঝতে পারছেন? তো তাহলে প্রধান নির্বাচন কমিশনার বা সরকারি কর্ম কমিশন বা মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এই কয়জনের শপথ বাক্য পাঠ করাবে কে? প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি কে পাঠ করাবে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি রেখে করাবে স্পিকার। স্পিকার রেখে করাবে রাষ্ট্রপতি। এখানে টুইস্ট এইটাই যে হ্যাঁ। রাষ্ট্রপতি আর স্পিকার একে অপরকে হ্যাঁ, রাষ্ট্রপতি তখন নাই, এজন্য স্পিকার। তো তাহলে এই সবটা বেশ গুরুত্বপূর্ণ। তৃতীয় তফসিলে 9টা শপথের কথা বলা আছে, এটা গুরুত্বপূর্ণ। আমরা চলে আসি বিগত বছরের প্রশ্ন। 1 নং প্রশ্নটা পড়েন, তানভীর পড়েন। 13 বিজিএস পরীক্ষায় এসেছে, ত্রয়োদশ। কোন ব্যক্তি কার্যভার গ্রহণের পূর্বে শপথ নেওয়া আবশ্যক নয়? আহ, এখানে হচ্ছে ডেপুটি স্পিকার, খ হচ্ছে সরকারি কর্ম কমিশনের সদস্য, গ অ্যাটর্নি জেনারেল, ঘ মহাহিসাব নিরীক্ষক, নিয়ন্ত্রক, গ হচ্ছে অ্যাটর্নি জোরে পড়েন। শপথ নিয়ে আবশ্যক নাই কার? অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল। বলা হয়। 2 নং প্রশ্নটা আমি পড়ি, দেখেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান কে? কে পাঠ করান বলেন? স্পিকার। আবার স্পিকারের শপথ বাক্য পাঠ করায় কে? রাষ্ট্রপতি। বর্তমানে যদি রাষ্ট্রপতি মারা যায়, ধরেন আমাদের রাষ্ট্রপতি মারা গেছে, অস্থায়ী রাষ্ট্রপতি তো হতেই পারে, বাট অস্থায়ী রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করানো লাগে না, কিন্তু বর্তমানে তো আমাদের স্পিকারও নাই, আছে কি? তাই তাই হোক, দেখেন অন্য বিষয়। তো সবকিছুরই সলিউশন আছে, এটা ফান করলাম। যাই হোক, 3 নাম্বারটা দেখেন যে বাংলাদেশের সংবিধানের 3য় তফসিলে কয়টি পদে নির্বাচিত বা নিযুক্ত ব্যক্তি শপথ গ্রহণ বা ঘোষণাপত্র পাঠের বিষয়ে উল্লেখ আছে? কয়টা? 9টা। তাহলে আপনাদের এখানে একটু গোলমেলে হয়ে যাবে কখন জানেন? 47-এ পারিশ্রমিকের কথা আছে 8টা, আর 48-এ শপথ বাক্য পাঠ করার কথা আছে কয়টা? 9 শ্রেণী। এখানে একটা বিষয় কি, এখানে বলছে 8 শ্রেণীর পদাধিকারীর পারিশ্রমিক নির্ধারণ, কিন্তু এই যাদের পারিশ্রমিক নির্ধারণের কথা বলা হয়েছে এদের মধ্যে অনেকগুলো সংখ্যক বলা হয়েছে যে এগুলো কোনো লাভজনক পদ না। হ্যাঁ, লাভজনক পদ না হলে পারিশ্রমিক নির্ধারণের কথা কেন বলা হলো? লাভজনক পদ, পারিশ্রমিক তারা কাজ করতেছে, তাদের পারিশ্রমিক আপনি দিবেন না, সে তো আর আজীবন পাইতেছে না। চুক্তিভিত্তিক হইতেই পারে, হ্যাঁ, কিন্তু লাভজনক পদ লাভজনক পদের যে ব্যাখ্যাটা, এটা philosophical দিক। হ্যাঁ, এটা আপাতত খুব সংক্ষেপে, এটা হচ্ছে আপনি যে আপনাদের আগের দিন একটা লেখা দিয়েছিলাম, ওইটা পড়ছিলেন? জি জি পড়ছি। আপাতত মূল সারমর্ম, লাভজনক পদ হচ্ছে সরকারি কর্মচারী যারা, তারা হচ্ছে লাভজনক পদ। 133 অনুচ্ছেদের বিধান অনুসারে যাদেরকে নিযুক্ত করা হয় তারাই হচ্ছে লাভজনক পদ। আর এছাড়া বাদ বাকি আপনি প্রধানমন্ত্রীকে 133 অনুচ্ছেদ অনুসারে নিয়োগ দিচ্ছে না, রাষ্ট্রপতিরও দিচ্ছে না, ইয়ারে দিচ্ছে, প্রধান বিচারপতিরও দিচ্ছে না, তো দিচ্ছে না, তো তারা লাভজনক পদ না। এটা হলো খুব সংক্ষেপের কথা। আর টেকনিক্যাল বিষয়গুলো যদি দেখেন, এর উপর শত শত পেজ আছে, মামলা আছে, রিট আছে, সব একবারে পড়বেন, শুরু আছে শেষ নাই, বাট মূল কথা এইটা। আর লাভজনক পদ নিয়ে যেহেতু তানভীর আলম খানের এতই, আপনার বই মাহমুদুল ইসলাম স্যারের কনস্টিটিউশনাল ল আছে বই? আচ্ছা, আমার বস্তার ভিতরে বের করে দিব আমি, দাঁড়ান। দেখেন 4 নাম্বার দেখেন, সরকারি কর্ম কমিশনের সদস্যকে শপথ বাক্য পাঠ করান কি, বলেন? আমরা জানি মহাহিসাব নিরীক্ষক, নির্বাচন কমিশনার, কর্ম কমিশন সবাই পাঠ করায় প্রধান বিচারপতি। 149-এ চলে আসি।
এটা বেশ গুরুত্বপূর্ণ না, 149 গুরুত্বপূর্ণ না, বাট পড়ার দরকার, একটু পড়ে যায়। প্রচলিত আইনের হেফাজত। এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে সকল প্রচলিত আইনের কার্যকারিতা অব্যাহত থাকবে। মানে সংবিধানের বিধানাবলী সাপেক্ষে বর্তমানে যত আইন আছে সব আইনের কার্যকারিতা কি থাকবে? অব্যাহত থাকবে। তবে অনুরূপ আইন এই সংবিধানের অধীন প্রণীত আইনের দ্বারা সংশোধিত বা রহিত হতে পারবে। তবে ওই আইন ইচ্ছা করলে সংশোধন করা যেতে পারে বা রহিত করা যেতে পারে। বুঝতে পারছেন? তাহলে প্রচলিত আইনের হেফাজত কত? 149। আমরা অনুচ্ছেদ 150-এ চলে আসি। ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। আচ্ছা, ক্রান্তিকালীন আর অস্থায়ী বিধানাবলী আসলে কারে বলে এটা আগে একটু বোঝা দরকার। ক্রান্তিকালীন আর এই অস্থায়ী বিধানাবলী, এই যে যে বিধানটা, এই বিধানটা আবার আলোচনা করছে চতুর্থ তফসিলে। কত বলেন? চতুর্থ তফসিল। ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী সেইগুলো যে বিশেষ পরিস্থিতিতে যেগুলোরে বলে, ধরেন বাংলাদেশ সংবিধান প্রণীত হওয়ার আগে 1972 সালের 26শে ডিসেম্বর হলে এই সংবিধান কার্যকর হয়। তাহলে এর আগে 16ই ডিসেম্বর, সরি 16ই ডিসেম্বর 72 সালে 16ই ডিসেম্বর। তাহলে এর আগে রাষ্ট্র চলছে কিভাবে? এটা হলো ক্রান্তিকালীন আর অস্থায়ী বিধানাবলী। বুঝতে পারছেন? যখন কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়, ধরেন বর্তমানে রাষ্ট্র যেভাবে চলতেছে, ভবিষ্যতে যখন আবার সংবিধান সংশোধন করবে এই জায়গা বলে দিবে যে অমুক তারিখ থেকে অমুক তারিখে যে রাষ্ট্র চলছে এই আইনের অধীন, এটা হলো ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী। বুঝছেন? তাহলে বিশেষ পরিস্থিতিতে যে বিধানাবলী থাকা দরকার সেটাই বলে হলো ক্রান্তিকালীন আর অস্থায়ী বিধানাবলী। আচ্ছা, আপনার ভালো উদাহরণ দিই, সেটা হলো যে আপনার ফোনে কোনো টাকা নাই, মানে আপনার ব্যালেন্স শেষ হয়ে গেছে, তখন ইমার্জেন্সি ব্যালেন্স নেন না? ইমার্জেন্সি ব্যালেন্স হলো ক্রান্তিকালীন আর অস্থায়ী বিধানাবলী। বুঝতে পারছেন? বিকাশে বর্তমানে লোন দেয়, তাই লোন 3000 টাকা থেকে শুরু, 500 বা 3000 টাকা শুরু করে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। এটাই হলো ক্রান্তিকালীন আর অস্থায়ী বিধানাবলী। যাই হোক, কিসের লোন? আচ্ছা, আগে এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও 1972 সালের 16ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী হিসেবে কার্যকর থাকে। বলছে যে প্রবর্তনকালে, যখন এই সংবিধান যখন প্রবর্তন করে তখন সংবিধানের চতুর্থ অনুচ্ছেদে যে বিধানাবলী আছে ওইগুলো কি হিসেবে কার্যকর থাকবে? ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী। একটু অপেক্ষা করেন, আমি স্ক্রিনে চতুর্থ তফসিলটা একটু বের করি। ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী স্ক্রিনে দেখা যাচ্ছে। ওই আপনার চতুর্থ তফসিল, এখানে বেশ অনেক কথাই লেখা আছে। গণপরিষদ ভঙ্গকরণ, প্রথম নির্বাচন, ধারাবাহিকতা রক্ষা, অন্তর্বর্তীকালীন ব্যবস্থাবলী, তারপরে আপনার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, বিচার বিভাগ, এরকম যা আছে এটা আসলে এত বিস্তারিত করার প্রয়োজন নাই। এখান থেকে জীবনে প্রশ্নও আসে নাই। শুধু এতটুকু মনে রাখেন যে ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী এটা আলোচনা করছে কত তফসিলে? চতুর্থ তফসিলে। আর ধারা হচ্ছে 150। আর এটা বিস্তারিত পড়া সময়ের অপচয় ছাড়া কিছু না। আচ্ছা, এছাড়া এরপরে দেখেন যে 1971 সালের 7 মার্চ তারিখ হতে 1972 সালের 16ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তন হবার অব্যবহিত পূর্ব পর্যন্ত সময়কালের মধ্যে, মানে 1971 সালের কত তারিখ? 7 মার্চ থেকে 1972 সালের 16ই ডিসেম্বর, এই সময়ের মধ্যে, মানে তাহলে আমাদের 7 মার্চে দিছে কি ভাষণ দিছে রেসকোর্স ময়দানে, আর এই সংবিধান কার্যকর হয়েছে হলো 72 সালের 16ই ডিসেম্বর। মধ্যে কি কি বলছে দেখেন, যে সংবিধানের পঞ্চম তফসিলে 1971 সালের 7 মার্চ তারিখে ঢাকা রেসকোর্স ময়দানে দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ। ষষ্ঠ তফসিলে বর্ণিত 1971 সালের 26শে মার্চ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার টেলিগ্রাম। এবং সপ্তম তফসিলে বর্ণিত 1971 সালের 10ই এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র হলো বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ঐতিহাসিক ভাষণ বা দলিল, যা উক্ত সময়ের জন্য, ওই সময়ের জন্য, এই মধ্যকালীন সময়ের জন্য, মানে
1971 সালে 7 মার্চ থেকে 1972 সালে 16 ডিসেম্বর পর্যন্ত ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী বলে গণ্য হবে। বুঝতে পারছেন? জি। তো তাহলে মোটামুটি ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী মানে হচ্ছে যে আপাতত আপনি বিপদে পড়ছেন, ওইটা চালানোর জন্য যা যা দরকার সেটা হলো ক্রান্তিকালীন আর অস্থায়ী বিধানাবলী। আচ্ছা, আমরা চলে আসি অনুচ্ছেদ 151, রহিতকরণ। রাষ্ট্রপতির নিম্নলিখিত আদেশ সমূহ এত দ্বারা রহিত করা হলো। একটু পড়ি তারপরে ব্যাখ্যা দিচ্ছি। দেখেন, আইনের ধারাবাহিকতা বলবৎকরণের আদেশ, 1972 সালের অস্থায়ী সংবিধান আদেশ, 1972 সালের হাইকোর্ট আদেশ, 1972 সালের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আদেশ, 1972 সালে বাংলাদেশ গণপরিষদ আদেশ, 1972 সালের নির্বাচন কমিশন আদেশ, 1972 সালের সরকারি কর্ম কমিশনের আদেশ, 1972 সালের সরকারি কর্ম সম্পাদনের আদেশ। সংবিধানের আগে এই ক্ষুদ্র ক্ষুদ্র আইনগুলো দিয়ে চলতেছিল। তো সংবিধান প্রণয়নের সাথে সাথে যেহেতু ওই বিধানগুলো এই সংবিধানে স্থান পাইছে, তাহলে এই আইনগুলো তো আর দরকার নাই। তাহলে এই আইনগুলোর কি করে দিছে? রহিত করে দিছে। এইগুলা যদি আমরা দেখি, একবারে স্বাধীনতার ঘোষণা থেকে ঘোষণাপত্র, হ্যাঁ শপথ, তারপরে এই যে সবকিছু যদি আমরা ধারাবাহিকভাবে দেখি, হ্যাঁ, তাহলে কেমন যেন মনে হয় যে এইগুলো একদিনের প্ল্যান না, মানে দীর্ঘদিনের একটা প্ল্যান, এটা খুব পরিকল্পিত ছিল এরকম মনে হয়। মানে খুব সাজানো গোছানো ছিল আগের থেকে। কারণ কারণ ওই সময় এত ঝামেলা, কে কারে খবর দেবে, কে কারে ই করবে, শোনেন, কে কোন ওই সময়ে আমি পার্সোনালি মনে করি ওই সময় যদি ফেসবুক থাকতো তাহলে আমাদের যুদ্ধ টুদ্ধ হতো না কিছু। ঠিক আছে, এআই দিয়ে কাজ করাইতো, বিভিন্ন কিছু তো করাইতো, যুদ্ধ টুদ্ধ এগুলা পসিবল ছিল না। তো যাই হোক, ওটা পরবর্তী আলোচনার প্রসঙ্গ। আপাতত এখানে যে বিষয়টা দেখেন, পরীক্ষায় প্রশ্ন আসবে যে 151 অনুচ্ছেদে কয়টা আইনকে বাতিল ঘোষণা করছে, রহিত করছে কয়টা আইন? 8টা। গোনেন, এই যে 1 2 3 4 5 6 7 8। তাহলে 147-এ পারিশ্রমিক 8টা, 149-এ 148-এ শপথ কয়টা? 9টা। আর 151-তে রহিতকরণ কয়টা? 8টাই। তো সেলফ প্র্যাকটিসে আমরা চলে আসি। সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হওয়ার তারিখ হতে পরবর্তী কতদিনের মধ্যে নির্ধারিত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ পড়াবে? কতদিন? 3 দিন। তারপরেরটাও যদি একটু পড়ি, এগুলো পড়বেন, সব গুরুত্বপূর্ণ। সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হওয়ার তারিখ হতে পরবর্তী কতদিনের মধ্যে নির্ধারিত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ পড়াতে ব্যর্থ হলে প্রধান নির্বাচন কমিশনের উক্ত শপথ পড়াবে? 3 দিনের মধ্যে। এটাও 3 দিন। তানভীর, 3 নাম্বার প্রশ্ন পড়েন। সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হওয়ার তারিখ হতে পরবর্তী 3 দিনের মধ্যে নির্ধারিত ব্যক্তি সংসদ সদস্যদেরকে শপথ পড়াতে ব্যর্থ হলে কে উক্ত শপথ পড়াবে? প্রধান নির্বাচন কমিশনার। ক। 4 নাম্বার পড়েন। সংবিধানে কত তফসিলে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী উল্লেখ করা হয়েছে? চতুর্থ তফসিলে। আপনাদের যাদের মনে দুঃখ কষ্ট আছে তারা আপনাদের জীবনের ক্রান্তিকালীন এবং অস্থায়ী সময়ে আছেন, অতি দ্রুত এটা কাইটা যাবে আপনার। এরপরে খুব চমৎকার ঘুম হবে আপনার। চলে আসবেন। দেখেন, 5 নাম্বারটা পড়ি। দেখেন, সংবিধানের 147 অনুচ্ছেদে নিম্নলিখিত কয় শ্রেণীর পদাধিকার পারিশ্রমিক ও কর্মের শর্ত আইনের দ্বারা বলছে? 147 কয় শ্রেণী? 8 শ্রেণী। আর শপথ হলো কয় শ্রেণী? 9টি। 9টি। আর এই যে 6 নাম্বারটা দেখেন, যে সংবিধানের 151 অনুচ্ছেদে কয়টি আইন রহিতকরণের বিধান আছে? কয়টা? 8টা। আইন 8টা মুখস্থ করার কোনো দরকার নাই, ওর চেহারা সুরত দেখলে এমনি বুঝবেন যে এটি 8টার ভিতরে আছে। এমনি 2-4 বার রিডিং করে নিতেই হবে। 152 অনুচ্ছেদটা বেশ গুরুত্বপূর্ণ, আমরা একটু চলে আসি ব্যাখ্যা। প্রতিটা আইনের একটা ইন্টারপ্রিটেশন ক্লজ থাকে। আপনারা মোটামুটি যদি বলি যে ফৌজদারি কার্যবিধিতে আছে কত ধারায়? 4 ধারা। এরপরে দণ্ডবিধিতে আছে 6 ধারা থেকে 52, দেওয়ানিতে আছে 2 ধারা। 2 ধারা। সুনির্দিষ্ট প্রতিকার আইনে কত ধারা? 3 ধারা। 3 ধারা। তারপরে সাক্ষ্য আইনে 3 ধারা। এরপরে আহ
তামাদির কত ধারা বলে? তামাদির দুই ধারা। তামাদির দুই ধারা। আবার ওই যে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার এন্ড রুলস, ওইটারও দুই ধারা। দুই ধারা, দুই অনুচ্ছেদ, ওইটা আর্টিকেল, ওই জায়গা তো অনুচ্ছেদ আছে না? হ্যাঁ, জি। সংবিধানের আছে কত? 152 অনুচ্ছেদ। তো একটু পড়ি। এখানে মোটামুটি প্রশ্ন 1 নাম্বার পেতে পারেন এখান থেকে, সংজ্ঞা থেকে আসে যে কোনো বিষয় বা প্রসঙ্গের প্রয়োজনে অনুরূপ কোনো অনুরূপ না হলে সংবিধানের অধিবেশন, অধিবেশন অর্থ এই সংবিধান প্রবর্তনের পর বা একবার স্থগিত হওয়ার পর বা ভেঙে যাওয়ার পর সংসদে যখন প্রথম মিলিত হয় তখন হতে স্থগিত হওয়া বা ভেঙে যাওয়া পর্যন্ত বৈঠক সমূহ, মানে সংবিধান প্রবর্তনের পরে ওই সংশোধনের যে অধিবেশন সেটাই অধিবেশন, এতটুকু মনে রেখে। অনুচ্ছেদ অর্থ এই সংবিধানের কোন অনুচ্ছেদ। বাংলাদেশ সংবিধানে, এই ফেরদৌস, বাংলাদেশ সংবিধানে অনুচ্ছেদ আছে কয়টা বলেন? 53। অনুচ্ছেদ আছে 153টা। 52 53 নিয়ে কনফিউশন বাদ দে, বাট অনুচ্ছেদ আছে 153টা। অবসর ভাতা, অবসর ভাতা অর্থ আংশিকভাবে প্রদেয় হোক বা না হোক যে কোনো অবসর ভাতা যা কোনো ব্যক্তিকে বা ব্যক্তির ক্ষেত্রে দেয় এবং কোনো ভবিষ্যৎ তহবিলের চাঁদা সেটার সাথে সংযোজিত অতিরিক্ত অর্থ প্রত্যার্পণ দেশে দেয় অবসরকালীন বেতন বা আনুতোষিক এর অন্তর্ভুক্ত হবে। অবসর ভাতা বলতে যে ভবিষ্যতে যদি কোনো চাঁদা টাদাও দেয় সেটা অবসর ভাতার সাথে যুক্ত হবে। লেস ইম্পর্টেন্ট, যেটা গুরুত্বপূর্ণ অর্থ বছরটা দেখেন। অর্থ বছর, অর্থ বছর এটা গুরুত্বপূর্ণ। বিবিআই অর্থ বছর অর্থ জুলাই মাসের প্রথম দিবসে যে বছরের আরম্ভ। যদি বলে যে অর্থ বছর বলতে কোনটারে বোঝায়, জুন মাসের প্রথম না জুলাই মাসের প্রথম? জুলাই মাসের প্রথম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখেন, আইনে আসি। আইন, আইন অর্থ কোন আইন, অধ্যাদেশ, বিধি, প্রবিধান। এটা একটু দেখেন, এই প্রতিটা নিচে আন্ডারলাইন করেন। আইন অর্থ কোন আইন, অধ্যাদেশ, বিধি, প্রবিধান, উপ আইন, বিজ্ঞপ্তি, অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশের আইনের ক্ষমতা সম্পন্ন যে কোনো প্রথা বা রীতি। মুখস্থ করার দরকার নাই, জাস্ট রিডিং করবেন। আদালত দেখেন, আর এই জায়গায় যে বাম সাইডে সিরিয়াল আছে না 1 2 3 4, এগুলো মনে রাখার দরকার নাই। আদালত অর্থ সুপ্রিম কোর্ট সহ যে কোনো আদালত। আপিল বিভাগ দেখেন, আপিল বিভাগ অর্থ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। উপদফা দেখেন, উপদফা অর্থ যে দফায় শব্দটি ব্যবহৃত সেই দফার একটি দফা। নট ইম্পর্টেন্ট। ঋণ গ্রহণটা একটু দেখেন, ঋণ গ্রহণ, ঋণ গ্রহণ বলতে বাৎসরিক কিস্তিতে, এটা গোল্ডেন, এটা গুরুত্বপূর্ণ, বাৎসরিক কিস্তিতে পরিশোধযোগ্য। অর্থ সংগ্রহ অন্তর্ভুক্ত হবে। অর্থ বলতে তদনুরূপ অর্থ বুঝাবে। তো এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে, ঋণ গ্রহণ বলতে কি মাসিক বোঝায়, বাৎসরিক বোঝায়, ত্রৈমাসিক বোঝায়, কোনটা বোঝায়? বাৎসরিক। আচ্ছা, করারোপ, করারোপ বলতে সাধারণ, স্থানীয়, বিশেষ। এটা আন্ডারলাইন করেন, সাধারণ, স্থানীয়, বিশেষ। যে কোনো কর, খাজনা, শুল্ক, বিশেষ করের আরোপ অন্তর্ভুক্ত হবে এবং কর বলতে তদনুরূপ অর্থ বোঝাবে। করারোপ একটা বোঝা হলো সংসদ আইন দ্বারা করারোপ করে, ওইটা একটা। আর স্থানীয় করারোপ হলো পৌরসভা করারোপ করতে, বুঝছেন? তাহলে এখানে করারোপ বলতে সাধারণ, স্থানীয় বা বিশেষ সবগুলোরই বোঝাবে। তো গ্যারান্টি এত গুরুত্বপূর্ণ না, বাট একটু যদি পড়ি। গ্যারান্টি বলতে আহ কোন উদ্যোগের মুনাফা নির্ধারিত পরিমাণের অপেক্ষা কম হলে তার জন্য অর্থ প্রদান করার বাধ্যবাধকতা যা এই সংবিধান প্রবর্তনের পূর্বে গৃহীত হয়েছে অন্তর্ভুক্ত হবে। প্রয়োজন নাই। জেলা বিচারক দেখেন, জেলা বিচারক এটা গুরুত্বপূর্ণ, এটা ভিভিআই। জেলা বিচারক বলতে অতিরিক্ত জেলা বিচারক অন্তর্ভুক্ত হবে। 3টা স্টার দেন, পরীক্ষায় প্রশ্ন আসবে যে জেলা বিচারক বলতে কি অন্তর্ভুক্ত হবে? অতিরিক্ত জেলা বিচারক। এই জায়গা কিন্তু জজ বলে নাই, ইংরেজিতে বললে জজ বলছে, কিন্তু বাংলায় করছে জজের, জাজের বাংলা করছে বিচারক। আচ্ছা, তফসিল দেখেন, তফসিল অর্থ এই সংবিধানের কোন তফসিল। এই বলেন, এই ফেরদৌস, বাংলাদেশ সংবিধানের তফসিল আছে কয়টা?
বলবেন যে বেশ কয়েকটাই আছে, যা আছে খুবই মূল্যবান এবং তফসিলে সংবিধান সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, এর গুরুত্ব অপরিসীম। এগুলো বলেই তো 1 ঘন্টা পার করে দেওয়া যায়। লেখছি স্যার পড়েছি। তফসিল কয়টা? 7টা। প্রশ্ন কমন না করলে কি করবো, যেটা পড়ে গেছি ঘুরাই ফিরে বলতে আছি। আচ্ছা, তো দেখেন আমার ফেসবুকে খাতা দেখি দেওয়ার একটা সময় পেজও আছে বেশ জনপ্রিয় পেজ, নাম হচ্ছে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। আচ্ছা, দফা দেখেন। এক আহ, মিনিট আমার দফা অর্থ সেই প্রশ্ন যে অনুচ্ছেদে শব্দটি ব্যবহৃত বা যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদে একটা দফা, নট ইম্পর্টেন্ট। দেনাটা দেখেন, দেনা। দেনা বলতে বাৎসরিক কিস্তি, এটা বলতেন বাৎসরিক কিস্তি হিসাবে মূলধন পরিশোধের জন্য ওই ঋণ গ্রহণের উল্টা হচ্ছে দেনা। ওই ঋণ গ্রহণও বাৎসরিক, দেনাও কি বাৎসরিক, এতটুকু মনে রাখলেই হবে। প্রচলিত আইন, এটা একটু পড়ি। প্রচলিত আইন, প্রচলিত আইন অর্থ এই সংবিধান প্রবর্তনের অব্যবহিত পূর্বে বাংলাদেশের রাষ্ট্রীয়, অব্যবহিত পূর্বে বলতেন। প্রচলিত আইন অর্থ এই সংবিধানের প্রবর্তনের অব্যবহিত পূর্বে, মানে হলো পূর্বে রাষ্ট্রের, বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানায় বা সেটার অংশবিশেষে আইনের ক্ষমতা সম্পন্ন কিন্তু কার্যক্ষেত্রে সক্রিয় থাকুক বা না থাকুক এমন কোন আইন। প্রজাতন্ত্র দেখেন, প্রজাতন্ত্র অর্থ গণপ্রজাতন্ত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। প্রজাতন্ত্রের কর্ম, এটা গুরুত্বপূর্ণ, এটা আগেই পড়ছি। কর্ম বলতে প্রজাতন্ত্রের কর্ম অর্থ বলতেন সামরিক, অসামরিক, অসামরিক এবং সামরিক ক্ষমতায় বাংলাদেশ সংক্রান্ত যে কোনো কর্ম, চাকুরি, পদ বা আইনের দ্বারা প্রজাতন্ত্রের কর্ম বলে ঘোষিত হতে পারে এরূপ অন্য কোনো কর্ম। তাহলে প্রজাতন্ত্রের কর্ম বলতে কি বোঝায়? সামরিক না অসামরিক? সামরিক বা অসামরিক। কিন্তু আমাদের অসামরিক শব্দটা সংবিধানে আছে, বাস্তবে কি ব্যবহার করে বলেন তো? বেসামরিক। তাহলে অসম্ভব বেসম্ভব দুইটাই চালানো যাবে। দেখেন, অসামরিক কিন্তু এখন বেসামরিক শুনতেই বেশি হ্যাঁ। অভ্যস্ত। তো দেখেন, আহ প্রধান নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার অর্থ এই সংবিধানের 118 অনুচ্ছেদের অধীন উক্ত পদে নিযুক্ত কোনো ব্যক্তি। দেখি ফেরদৌস মনে আছে কিনা বলেন তো, যে প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ কতদিন ফেরদৌস? প্রধান নির্বাচন কমিশনার কতদিন থাকবেন তার পদে, বহাল থাকবেন? অনেক সাহেব 5 বছর। তারপর দেখেন প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি অর্থ বাংলাদেশের প্রধান বিচারপতি। তানভীর আলম খান বলেন তো প্রধান বিচারপতি কতদিন থাকবেন? প্রধান বিচারপতির কোনো সুনির্দিষ্ট মেয়াদ নেই, 67 বছর পর্যন্ত। 67 বছর পর্যন্ত 5 বছর। থাকবে। 5 বছরেরটা বিচারপতির ক্ষেত্রে প্রযোজ্য না কিন্তু। তার বয়স 67 হওয়া পর্যন্ত। আচ্ছা, তার বয়স 67 হতে হতে তো 10 বছরও পার হয়ে যেতে পারে। 10 বছর কেন, 20 বছর হইতে পারে, যদি কেউ 47 বছর বয়সে বিচারপতি হইছে এবং একটা না আছে। দেখেন, তো তাহলে দেখেন আমাদের প্রধান বিচারপতি মহোদয়, এর আগের জন ওবায়দুল হাসান, ওনার অনেক স্বপ্ন ছিল। উনি যখন অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস বা হাইকোর্ট ডিভিশনের জাস্টিস, তখন থেকেই উনি তৈল মর্দন করিয়া এই বঙ্গবন্ধু সরকার এগুলো নিয়ে অনেক বই টই, কলাম টলাম লিখছে, যাতে ভবিষ্যতে প্রধান বিচারপতি হতে পারে। এবং ওনার পরিকল্পনা মাফিক ঠিকই আল্লাহ ওনার প্রধান বিচারপতি বানাইছে, কিন্তু পদে বেশি দিন থাকতে পারে নাই। এবং ওনার যে বয়স ছিল আরো কয়েক বছর থাকার কথা, বেশ 3-4 বছর থাকার কথা, কিন্তু ওই যে মানে সব সময় আপনার এটা অনেকের পরিকল্পনা, ক্ষেত্রেই হয়েছে, দেখেন তারা অনেক তেল করে ওই জায়গায় পৌঁছাইছে, হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত হয় নাই। পেটে কি মজা নাই। তো দেখেন, আচ্ছা, প্রধান আমার শেষ ভাইভাতে উনি ছিলেন, শেষ ভাইভাতে বিচারপতি ছিলেন 2 জন, সৈয়দ মাহমুদ হোসেন এর আগের প্রধান বিচারপতি, আর ওবায়দুল হাসান ছিলেন। হ্যাঁ, তখন তো প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ওবায়দুল হাসান প্রধান বিচারপতি ছিলেন। দেখেন, প্রধান বিচারপতি অর্থ বাংলাদেশের প্রধান বিচারপতি। তারপর দেখেন প্রশাসনিক একাংশ, প্রশাসনিক একাংশ অর্থ জেলা কিংবা সংবিধানের বল দিবেন 59 অনুচ্ছেদের উদ্দেশ্য সাধন করবে আইনের দ্বারা অভিহিত অন্য কোনো এলাকা। তো যেটা গুরুত্বপূর্ণ, বিচারক, বিবিআই। বিচারক অর্থ সুপ্রিম কোর্টের কোন বিভাগের কোন বিচারক। 3টে স্টার দেন। একটু আগে পড়ছি জেলা বিচারক,
জেলা বিচারক বলতে অতিরিক্ত জেলা বিচারক, বাট শুধু বিচারক বলতে কারে বোঝাইছে? সুপ্রিম কোর্টের কোন বিভাগের কোন বিচারক। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা চলে এসে বিচার কর্ম বিভাগ, জুডিশিয়াল সার্ভিস। এটার ব্যাখ্যা আমরা আগেই পড়ছি। বিচার কর্ম বিভাগ বা জুডিশিয়াল সার্ভিস, বিচার কর্ম বিভাগ অর্থ জেলা বিচারক পদের গোল দিবেন অনূর্ধ্ব। অনূর্ধ্ব মানে কি? নয় ঊর্ধ্ব। জেলা বিচারক পদের অনূর্ধ্ব কোন বিচার বিভাগীয় পদে অধিষ্ঠিত ব্যক্তিদের নিয়ে গঠিত কর্ম বিভাগ। তাহলে যদি বলি যে জুডিশিয়াল সার্ভিসের সর্বোচ্চ পদ কি বলেন? এতকাল শেখেন নাই? অনূর্ধ্ব, সর্বোচ্চ, অনধিক, নট মোর দেন, ম্যাক্সিমাম, সব একই। যদি বলে অনূর্ধ্ব 19 মানে কি? সর্বোচ্চ 19। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ বোঝেন না? মানে সর্বোচ্চ যে খেলবে, এক বয়স হতে পারে সর্বোচ্চ কত? 19 পর্যন্ত। পর্যন্ত। আর যদি বলে অনূন্য 19 মানে সর্বনিম্ন 19, এর নিচের কেউ হবে না, উপরের হইতে পারে। আচ্ছা, তো জুডিশিয়াল সার্ভিস, তাহলে জুডিশিয়াল জুডিশিয়াল সার্ভিস বলতে কি বোঝাচ্ছে? বিচার কর্ম বিভাগ। আর বিচার কর্ম বিভাগ হেড কে? জেলা বিচারক। বৈঠক, বৈঠক অর্থ মুলতবি না করে, মুলতবি না করে সংসদ যতক্ষণ ধারাবাহিকভাবে বৈঠকরত থাকে সেরূপ মেয়াদ। নট সো ইম্পর্টেন্ট। যেটা গুরুত্বপূর্ণ এটা যদি একটু দেখেন, রাজনৈতিক দল। রাজনৈতিক দল, এটা একটু দেখি যে রাজনৈতিক দল বলতে একটি অধিসংঘ ব্যক্তি সমষ্টি অন্তর্ভুক্ত, যে অধিসংঘ বা ব্যক্তি সমষ্টি সংসদের অভ্যন্তরে বা বাহিরে স্বাতন্ত্র্য সূচক কোনো নামে কার্য করে এবং কোনো রাজনৈতিক মত প্রচারের বা কোনো রাজনৈতিক তৎপরতা পরিচালনার উদ্দেশ্যে অন্যান্য অধিসংঘ হতে পৃথক কোনো অধিসংঘ হিসেবে নিজ দিগকে প্রকাশ করে। রাষ্ট্র দেখেন, রাষ্ট্র গুরুত্বপূর্ণ। রাষ্ট্র বলতে সংসদ, সরকার এবং সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ অন্তর্ভুক্ত। এটা বিবিআই পরীক্ষায় প্রশ্ন আসবে যে রাষ্ট্র বলতে নিম্নের কে অন্তর্ভুক্ত হবে, নিম্নের কে অন্তর্ভুক্ত হবে না। কে কে? সংসদ, সরকার আর সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ। আচ্ছা, রাষ্ট্রপতি দেখেন, রাষ্ট্রপতি অর্থ এই সংবিধানের অধীন নির্বাচিত বাংলাদেশের রাষ্ট্রপতি কিংবা সাময়িকভাবে উক্ত পদে কর্মরত কোনো ব্যক্তি। চলে আসি আমরা শৃঙ্খলা বাহিনী। শৃঙ্খলা বাহিনী বলতে কারে বোঝাচ্ছে? স্থল নৌ বিমান বাহিনী, পুলিশ বাহিনী, আইনের দ্বারা এই সংজ্ঞার অর্থের অন্তর্গত বলে ঘোষিত যে কোনো শৃঙ্খলা বাহিনী। তাহলে স্থল নৌ বিমান বাহিনী, পুলিশ বাহিনী বা আইনের দ্বারা এই সংজ্ঞার অর্থের অন্তর্গত বলে ঘোষিত যে কোনো শৃঙ্খলা বাহিনী। শৃঙ্খলামূলক আইন দেখেন, শৃঙ্খলামূলক আইন, শৃঙ্খলামূলক আইন অর্থ শৃঙ্খলা বাহিনীর শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী কেন আইন। সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, এটা যদি একটু দেখি, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ অর্থ যে কোনো কর্তৃপক্ষ, সংস্থা, প্রতিষ্ঠান যার কার্যাবলী ও প্রধান প্রধান কার্য কোনো আইন, অধ্যাদেশ, আদেশ বা বাংলাদেশের আইনে ক্ষমতা সম্পন্ন চুক্তি দ্বারা অর্পিত হয়। দেখবেন বাংলাদেশ বার কাউন্সিল একটা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ। কেন? দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স বার কাউন্সিল অর্ডার 1972, এটা একটা আদেশ, রাষ্ট্রপতির আদেশ নাকি? তাহলে এইভাবে প্রতিটা, ধরেন পাবলিক ইউনিভার্সিটির একটা আদেশ আছে বা আইন আছে যে অমুক ঢাকা ইউনিভার্সিটি এক অমুক। তাহলে যদি কোনো আইন দ্বারা কোনো মানে সংস্থা, কর্তৃপক্ষ, প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় তাহলে সেটারে বলে সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ। আচ্ছা, সংসদ দেখেন, সংসদ অর্থ এই সংবিধানের 65 অনুচ্ছেদ দ্বারা প্রতিষ্ঠিত বাংলাদেশের সংসদ। সম্পত্তি দেখেন, সম্পত্তি বলতে স্থাবর, অস্থাবর, বস্তুগত, নির্বস্তুগত সকল। বস্তুগত তো বুঝেন, নির্বস্তুগত বুঝেন? আকার নাই, আকার কি? ইন্টেলেকচুয়াল প্রপার্টি, বুঝছেন? বস্তুগত, নির্বস্তুগত সকল প্রকার সম্পত্তি, বাণিজ্যিক, শিল্পগত উদ্যোগ, অনুরূপ সম্পত্তি, উদ্যোগের সাথে সংশ্লিষ্ট যে কোনো সত্ত্ব বা অংশ অন্তর্ভুক্ত হবে।
সরকারি কর্মচারী অর্থ প্রজাতন্ত্রের বেতনাদি যুক্ত পদে অধিষ্ঠিত বা কর্মরত কোনো ব্যক্তি। সরকারি বিজ্ঞপ্তি অর্থ বাংলাদেশ গেজেটে প্রকাশিত কোনো বিজ্ঞপ্তি। সিকিউরিটি বলতে স্টক অন্তর্ভুক্ত হবে। সুপ্রিম কোর্ট তো আমরা মোটামুটি জানি, স্পিকারও জানি। সব যেটা গুরুত্বপূর্ণ দেখেন, যেটা একটু মনে রাখা প্রয়োজন, সেটা হলো 1897 সালের জেনারেল ক্লজেস অ্যাক্ট। আন্ডারলাইন করেন, 3টে স্টার দেন। 1897 সালের জেনারেল ক্লজেস অ্যাক্ট, এটা আসলে কি? আপনারা এলএলবি পাশ করে আসছেন, বাট অনেকের ধারণা নাই যে জেনারেল ক্লজেস অ্যাক্টটা আসলে কি। জেনারেল ক্লজেস অ্যাক্ট ধরেন আইনের ডিকশনারি বা আইনের ব্যাখ্যা। বিভিন্ন আইনে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এই শব্দগুলোর ব্যাখ্যা দেওয়া হয়েছে কোথায়? জেনারেল ক্লজেস অ্যাক্ট। উদাহরণস্বরূপ ধরেন অ্যাডভোকেটের সংজ্ঞা ফৌজদারি কার্যবিধিতে আছে, দেওয়ানি কার্যবিধিতে আছে, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডারে আছে, আবার জেনারেল ক্লজেস অ্যাক্টেও আছে। জেনারেল ক্লজেস অ্যাক্ট মানে মোটামুটি সব ধরনের ডাকুমেন্ট আছে। হ্যাঁ, জেনারেল ক্লজেস অ্যাক্ট অনেক মজার এবং অনেক জটিল, এটাও আমরা পড়বো সামনে। 50 টাকা ওইটুকু আইন, বাট ওই পড়তে জীবন বের হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা আসেন দেখেন। আচ্ছা, পড়বানি যখন তখন বুঝবেন না। এবং জেনারেল ক্লজেস অ্যাক্ট থেকে প্রশ্ন আসে, লিখিত তো আসে, আর প্রিলিতে তো আসেই। 1897 সালের জেনারেল ক্লজেস অ্যাক্ট সংসদের কোন আইনের ক্ষেত্রে যেরূপ প্রযোজ্য, এই সংবিধানের ক্ষেত্রেও সেইরূপ প্রযোজ্য। এটা আন্ডারলাইন করেন। মানে জেনারেল ক্লজেস অ্যাক্ট অন্যান্য আইনের ক্ষেত্রে যেভাবে প্রযোজ্য, বাংলাদেশ সংবিধানের ক্ষেত্রেও সেইভাবে প্রযোজ্য। তারপরে দেখেন, সংসদের কোন আইনের দ্বারা রহিত কোন আইনের ক্ষেত্রে যেরূপ প্রযোজ্য। রহিত আইন বুঝেন তো, মানে যে আইনটা সংসদ স্থগিত করে রাখছে বা বাতিল করে রাখছে, রহিত। এই সংবিধানের দ্বারা রহিত কিংবা এই সংবিধানের কারণে বাতিল বা কার্যকরতা লুপ্ত কোন আইনের ক্ষেত্রেও সেরূপ ভাবে প্রযোজ্য। মোদ্দা কথা যে অন্যান্য আইনের ক্ষেত্রে যেভাবে প্রযোজ্য, মানে সংবিধানের ক্ষেত্রেও সেইভাবে প্রযোজ্য। সর্বশেষ অনুচ্ছেদটা আসি, প্রবর্তন, উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ। প্রবর্তন, উল্লেখ এবং নির্ভরযোগ্য পাঠ। এই সংবিধানকে আন্ডারলাইন করবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বলে উল্লেখ করা হবে এবং 1972 সালের ডিসেম্বর মাসের 16 তারিখে ইহা বলবৎ হবে, যা এই সংবিধান প্রবর্তন বলে অভিহিত হবে। তো যদি বলে সংবিধান প্রবর্তন সম্পর্কে আলোচনা করছে কত অনুচ্ছেদে? 153। 1972 সালের কত তারিখ? 1972 সালের 16ই ডিসেম্বর। আচ্ছা, এখানে এখানে ওই অনুচ্ছেদটা পুরোপুরি নাই, 153 সংক্ষিপ্ত করে দিছে। 153তে একটা কথা আছে শুনেন। সাধারণত আমাদের যে আইনগুলা, এগুলা একটা নির্দিষ্ট ফরম্যাট, মানে একটা নির্দিষ্ট ভাষায় হয়। ধরেন ফৌজদারি কার্যবিধি ইংরেজি আইন, মূল আইন ইংরেজি, এরপর বাংলা সরকারি ভাবে নাই, বাংলা এক একজন এক এক ভাবে করছে। দেওয়ানি কার্যবিধি মূল আইন ইংরেজিতে, বাংলা যা পড়ি এলে এক একজন এক এক রকম ভাবে করছে। সাক্ষ্য আইন ইংরেজি আইন, বাংলা যা করছে এক একজন এক এক ভাবে করছে। কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইন হচ্ছে বাংলা আইন, এটার ইংরেজি আবার এক একজন এক এক ভাবে করছে, বুঝতে পারছেন? যৌতুক নিরোধ আইন মূল আইন বাংলায়, কিন্তু এটার ইংরেজি আবার এক একজন এক এক ভাবে করছে। কিন্তু বাংলাদেশ সংবিধান এটা সরকারি ভাবেই যখন প্রণয়ন করে, এটার বাংলা এবং ইংলিশ দুই ভার্সনই একসাথে প্রকাশ করতে। আপনারা যারা এলএলবি পড়ছেন, সাদা সংবিধান কিনছেন না? খান সবাই মোটামুটি কিনছেন, এক পাশে বাংলা আর এক পাশে ইংলিশ। তাহলে এটা কিন্তু ওই বিজি প্রেস থেকেই প্রকাশিত, যদি আপনি ওই যে সরকারি ভার্সনটা কিনে থাকেন। তো 153 অনুচ্ছেদে বলছে যে এই সংবিধানের বাংলা এবং ইংরেজির মধ্যে যদি কোনো মানে আপনার সন্দেহের সৃষ্টি হয়, তাহলে বাংলা প্রাধান্য পাবে, নট ইংরেজি। এই সংবিধানের বাংলা পাঠ আর ইংরেজি পাঠের মধ্যে যদি কোনো কি তৈরি হয়, সংঘর্ষ হয় বা সন্দেহ হয়, তাহলে কোনটা প্রাধান্য পাবে? বাংলাটা। এই কথাটাও বলছে বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদ? 153। বুঝতে পারছেন?
কি তানভীর আলম খান? আচ্ছা, তো আমরা চলে আসি বিগত বছরের প্রশ্ন। অর্থ বছরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয় সংবলিত বিবৃতিকে ড্যাশ বলে? বার্ষিক আর্থিক বিবৃতি। 87 অনুচ্ছেদে আছে। 2 নং প্রশ্নটা দেখেন, 11 বিজিএস এসেছে। সংবিধান অনুযায়ী জেলা বিচারক বলতে অন্তর্ভুক্ত হবেন কে? অতিরিক্ত জেলা বিচারক। দায়রা বলা হয় না না। দায়রা অপশনে আছে। 3 নাম্বার দেখেন, আইন অর্থ কোন আইন, অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপআইন, বিজ্ঞপ্তি, অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশের আইনের ক্ষমতা সম্পন্ন যে কোনো প্রথা রীতি। আইনের এ ব্যাখ্যা কোথায় প্রদান করা হয়েছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে। সেলফ প্র্যাকটিসে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। 3 নং প্রশ্নটা আমি পড়ি, দেখেন যে সংবিধান অনুসারে অবসর ভাতা বলতে নিম্নলিখিত কোনটিকে অন্তর্ভুক্ত হবে? আংশিকভাবে প্রদেয় হোক বা না হোক যে কোনো অবসর ভাতা, ভবিষ্যৎ তহবিলের চাঁদা, অবসরকালীন বেতন বা আনুতার্সিক, উপরের সবগুলো। উপরের সবগুলো। 4 নাম্বারটা গুরুত্বপূর্ণ। অর্থ বছর বলতে বোঝায় জুলাই মাসের প্রথম দিবসে যে বছরের আরম্ভ। কোন মাসের প্রথম দিবসে? জুলাই মাসে। 5 নাম্বার দেখেন, সংবিধান অনুসারে নিম্নলিখিত কোনটি আইনের সংজ্ঞার অন্তর্ভুক্ত না? অধ্যাদেশ, বিধি, প্রথা, রীতি। কোনটা? নীতি। এটা ভিভিআই। যতগুলা পড়তেছি সবগুলাই গুরুত্বপূর্ণ। 7 নাম্বারটা দেখেন, প্রচলিত আইন বলতে সংবিধান প্রবর্তনের অব্যবহিত পূর্বে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানায় বা সেটার অংশবিশেষে ক্ষমতা সম্পন্ন কিন্তু কার্যক্ষেত্রে সক্রিয় থাকুক বা না থাকুক এমন কোন আইন। আপনি যখন দাগাইতে যাবেন তখন আপনার কনফিউশন বাঁধবে খ আর গ নিয়ে। সক্রিয় আইন আর সক্রিয় থাকুক বা না আইন এমন কোন আইন। এখানে আইন, প্রচলিত আইন বলতে কি বোঝাচ্ছে? সক্রিয় থাকুক বা না থাকুক যে কোনো আইন। তারপরে দেখেন 8 নং প্রশ্নটা, সংবিধানে প্রজাতন্ত্র অর্থ? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এরপরে আসেন 10 নং, প্রশাসনিক একাংশ অর্থ? প্রশাসনিক একাংশ অর্থ এটাও ভিভিআই। জেলা বা সংবিধানে 59 অনুচ্ছেদের উদ্দেশ্য সাধনকল্পে আইন বলে ঘোষিত এলাকা, দুইটাই। বলেন তো প্রশাসনিক একাংশ এটা কোন মামলায় এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে? মনে আছে কারো? কুদরতে ইলাহি পনির ভার্সেস বাংলাদেশ। পনির খাইছেন আপনারা? এই জায়গা যারা আছে পনির খাইছেন? চিজ খাইছেন না? জি। কেমন লাগছে? জীবনের প্রথম যেবার খাইছিলেন কেমন লাগছিল? হ্যাঁ, আচ্ছা। জীবনের প্রথম যেবার খাইছেন, আমিও জীবনের প্রথম যখন খাই আমার মনে আছে ফার্ম গেট থেকে কিনলাম বোধহয় 100 গ্রাম, তেজগাঁ কলেজের সামনে থেকে। এর আগে বহুবার দেখছি যে গোল গোল বিক্রি করে ইসের আকারে। তো কেনার পরে খাওয়ার পরে আবার মনে হলো যে তো লবণ আর লবণ, আর এর থেকে বিশ্রী জিনিস আর হয় না। তো এরপরে করলাম কি, ওই পাশে একটা চার দোকান আছে, ওই জায়গায় বললাম যে মামা তুমি চিনি দাও। মানে ওই যে ওই পনির তো কেটে দিছে, তাহলে চিনি মিশাইয়া খাইলাম। তাহলে প্রথমবারের অভিজ্ঞতা খুবই বাজে। কিন্তু এরপর থেকে আবার মনে হলো যে না, মানে ওই সময় লাগছে খারাপ, কিন্তু পরে তো লাগছে যে না, এটা তো ভালোই লাগে। এরপর বিভিন্ন সময় কিনে বিভিন্ন জায়গা থেকে আমি ওইটাই খাইছি এবং ওইটাই পরবর্তীতে আবার ভালো লাগছে। লবণটা বেশি দেয় যাতে নষ্ট না হয়। আচ্ছা দেখেন, যাই হোক, ক্ষুদ্র। যারা মাছ খায় না 11 নম্বর প্রশ্নটা দেখেন, সংবিধান অনুসারে বিচারক বলতে অন্তর্ভুক্ত হবে কে? বিবিআই। সুপ্রিম কোর্টের কোন বিভাগের কোন বিচারক। এই জায়গা তো আমি হইলে অপশন দিতাম উপরের সবগুলো, জেলা জজ, ম্যাজিস্ট্রেট, সুপ্রিম কোর্টের কোন বিচারক, উপরের সবগুলো। বাট অ্যাকচুয়ালি সংবিধানের মতে বিচারক বলতে কারে বোঝাচ্ছে? সুপ্রিম কোর্ট কোন বিভাগের কোন বিচারক। 13 নম্বরটা দেখেন, রাষ্ট্র বলতে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত হবে? সংসদ, সরকার, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, উপর সবগুলো। কোনটা বলেন? উপরের সবগুলো। তো আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আমরা এখানে বেশ কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, এগুলা গুছাই দিয়েছে, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। এবং পড়া শেষে মাগরিবের আগে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আজকে। পড়া শেষে আপনাদের পরীক্ষা আছে। তো শুনতে পাচ্ছেন অনলাইনে যারা আছেন?
দেখেন এখানে একটা ছক আছে, এখানে আহ, মানে আপনাদের সুবিধার্থে একটা ছক আছে, দেখেন কার বয়স কত এটার একটা বিধান করে দিছে। রাষ্ট্রপতি হতে হলে বয়স লাগবে কত? 35। 48-এর 4। প্রধানমন্ত্রী হতে কত? 25। 56-র 3। আমার রাষ্ট্রপতি বানাবেন না। সংসদ সদস্য, মন্ত্রী বা প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা স্পিকার, এটা কত? 25। আর ভোটার হতে লাগবে কত? 18। এই অনুচ্ছেদ গুলো দেখেন, 48-4, 56-3, 66-1 আর 122-2। তো এখানে একটা জিনিস মনে রাখা সহজ, রাষ্ট্রপতি হইলে 35 আর ভোটার হইলে 18, আর বাদ বাকি যা আছে কত? 25। যদি আসে, দেখি মনে করতে পারেন কিনা, অ্যাটর্নি জেনারেলের কত? না ইসে অ্যাটর্নি জেনারেল ইসে হাইকোর্ট সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল তো ওই যে আপনার হচ্ছে সুপ্রিম কোর্টের জাস্টিস হওয়ার তো যোগ্য হইতে হবে, কিন্তু অ্যাটর্নি জেনারেলের কিন্তু কোনো বয়সের কথা বলা নাই। যদি বলে জাস্টিস হওয়ার বয়স কত, কোনো বয়স নাই। নাই। নরমালি অ্যাডভোকেট হতে যে বয়স লাগে সেই বয়স। তাহলে 21 বছর মিনিমাম। আচ্ছা, না, জাস্টিস হইতে 21 হইলে হবে না। জাস্টিস হইতে হলে আগে তো আপনি জজ কোর্টের অ্যাডভোকেট হবেন, তারপরে হাইকোর্টের অ্যাডভোকেট হবেন, হাইকোর্টের অ্যাডভোকেট হওয়ার পর 10 বছর, তারপরে জাস্টিস। অথবা বিচার, যদি আপনি এই দিক দিয়ে ঢুকেন যে সহকারী জজ হওয়ার পরে বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার পরে 10 বছর হওয়ার পরে, তাইলে আপনারা বানাইতে পারে। আচ্ছা, তো আমি এই কথাগুলো বললাম এই কারণে যে এই 4জন ব্যক্তির বয়সের কথা আমাদের এখানে বলা আছে। স্যার গতকালকে তো আয়করের রেজাল্ট দিচ্ছে বাংলাদেশ আয়কর। বিগত বছরের প্রশ্ন দেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? 25 বছর। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি হতে হলে তার বয়স কমপক্ষে কত? 35। তো এখানে মোটামুটি যা আছে এগুলা পারবেন। আমরা চলে আসি নিয়োগ সংক্রান্ত। দেখেন কে কারে নিয়োগ দেয়। এটা এটা মানে ভালো করছে, আপনার ছক আকারে দিয়ে দিছে, বুঝতে পারছেন? দেখেন এখানে দেখেন হয়েছে যে প্রধানমন্ত্রীর নিয়োগ দেয় রাষ্ট্রপতি, 56-2। আর 48-3 বলছে যে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে আর প্রধান বিচারপতির নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কারো প্রধানমন্ত্রীর পরামর্শ নিবে না। অন্যান্য সকল ক্ষেত্রে কাজ করবে প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে। আচ্ছা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এদেরও নিয়োগ দেয় কে? রাষ্ট্রপতি। প্রধান বিচারপতিরও নিয়োগ দেয় কে? রাষ্ট্র। তো এই জায়গায় বাদ বাকি যত যা আছে সবই রাষ্ট্রপতি। দেখেন সুপ্রিম কোর্টের বিচারপতি কে? রাষ্ট্রপতি। বিচার বিভাগীয় পদে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের নিয়োগ দিবে কে? রাষ্ট্রপতি। তারপরে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিবে কে? রাষ্ট্রপতি। প্রধান নির্বাচন কমিশনের নিয়োগ দেবে কে? রাষ্ট্রপতি। মহাহিসাব নিরীক্ষক কে? রাষ্ট্রপতি। সরকারি কর্ম কমিশন রাষ্ট্রপতি। তাইলে আপনি নিয়োগের ক্ষেত্রে মনে রাখবেন যে যত নিয়োগ টিয়োগ আছে সব নিয়োগ দেয় কে বলেন? রাষ্ট্রপতি। বুঝতে পারছেন? আচ্ছা, অন্যান্য নিয়ে ওই যে পিএসসি যা হয় সবই তো রাষ্ট্রপতি হ্যাঁ, নামে নিয়োগ হয়। তো নিয়োগেরটা মনে রাখা সহজ। নিয়োগ আসলেই রাষ্ট্রপতি। এখানে লেখা থাকে হ্যাঁ, রাষ্ট্রপতির অনুমতি ক্রমে। বিগত বছরের প্রশ্ন দেখেন, বাংলাদেশ সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীকে নিয়োগ দান করেন কে? রাষ্ট্রপতি। আচ্ছা, এখন আমরা চলে আসি মেয়াদ সংক্রান্ত। মেয়াদ। আচ্ছা, মেয়াদেরটা দেখেন, এটা বেশ মজার এবং গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি দেখেন 5 বছর বা তার উত্তরাধিকার কার্যভার গ্রহণ করা না পর্যন্ত। আপনাদের মনে আছে কিনা যে ধরেন আওয়ামী লীগ সরকারের আমলে চুপ্পু সাহেবের মেয়াদ শেষ, এখন সরকারের মেয়াদ আরো 2 বছর আছে, তাহলে ওই 2 বছর চুপ্পু সাহেব থাকবে নাকি? মনে আছে? তাহলে রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর বা তার উত্তরাধিকার কার্যভার গ্রহণ করা না পর্যন্ত। 50-1। প্রধানমন্ত্রী দেখেন, অনেকেই ম্যাক্সিমাম লোকজন মনে করবে যে প্রধানমন্ত্রীর বোধহয় 5 বছর, বাট অ্যাকচুয়ালি দেখেন প্রধানমন্ত্রী উত্তরাধিকারী কার্যভার গ্রহণ করা না পর্যন্ত। তাই না? কিন্তু 5 বছর না, 5 বছর পর সংসদ ভেঙে যায়। কিন্তু সংসদ ভেঙে যাওয়ার পরেও যতদিন পর্যন্ত পরের প্রধানমন্ত্রী না আসতেছে ততদিন পর্যন্ত দায়িত্ব থাকবে কার? এই প্রধানমন্ত্রী। আচ্ছা, মন্ত্রীগণ দেখেন
প্রধানমন্ত্রীর সন্তোষজনক সময় পর্যন্ত, এটা আন্ডারলাইন করেন। মন্ত্রীগণ থাকবে কার সন্তোষজনক সময় পর্যন্ত? প্রধানমন্ত্রীর সন্তোষজনক সময় পর্যন্ত। বুঝতে পারছেন? তারপরে আমরা চলে এসেছি সংসদ সদস্য উত্তরাধিকার কার্যভার গ্রহণ করা না পর্যন্ত। তো যদি আমরা বলি যে সংসদ সদস্যদের পদের মেয়াদ 5 বছর, না 5 বছর পর না, 5 বছর পর সংসদ ভেঙে যায়, কিন্তু সংসদ সদস্য ওই যে যতদিন পর্যন্ত অন্য সংসদ সদস্য কার্যভার গ্রহণ না করতেছে ততদিন পর্যন্ত তার মেয়াদ আছে। স্পিকার বা ডেপুটি স্পিকার তার উত্তরাধিকার কার্যভার গ্রহণ করা না পর্যন্ত অ্যাটর্নি জেনারেল, এটা দেখেন আন্ডারলাইন করেন, রাষ্ট্রপতির সন্তোষজনক সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল। তো এই দিক দিয়ে অ্যাটর্নি জেনারেলের একজনের ওই আমাদের যে সাবেক চিফ জাস্টিস ওবায়দুল হাসান, ওনার মতো মানে কপাল খারাপ আমিনউদ্দিন স্যারের অ্যাডভোকেট, উনিও অ্যাটর্নি জেনারেল হওয়ার পর উনিও পদত্যাগ পত্র দিছে, কিন্তু উনিও তো অ্যাটর্নি জেনারেল হিসেবে খুব বেশি সময় দিতে পারেন নাই। আর অ্যাটর্নি জেনারেল আমি তো আসলে জানি না, আন্দাজে কথা বলা, অ্যাটর্নি জেনারেলের সাথে হচ্ছে যে অ্যাডভোকেট বাহাউদ্দিন ইমরান সাহেব, ওনার একটা যোগসূত্র ছিল। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বার কাউন্সিলের একটা নোটিশ বার কাউন্সিলে আসে নাই, কিন্তু বাহাউদ্দিন ইমরান সাহেব আইসা দিয়ে দিছে। বাট বর্তমানে এখন তো আর আমানুদ্দিন সাহেব নাই, তাহলে এখন বার কাউন্সিলের যে নোটিশ গুলা, এগুলা বাহাউদ্দিন ইমরান সাহেব দেয়। বাট এটা অনেকটা যে আকাশে মেঘ আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে আজকে অথবা কালকের মধ্যে, কিন্তু আগে বলতো যে এক্সাক্ট অমুক সময় বৃষ্টি হতে পারে, কিন্তু এখন হচ্ছে যে হ্যাঁ দেখেন। তো এখন দেখেন 7 নম্বরটা, এটা গুরুত্বপূর্ণ, প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারক 67 পূর্ণ না হওয়া পর্যন্ত। 96 কত? 96 নির্বাচন কমিশনার দেখেন কার্যভার গ্রহণের হতে 5 বছর, এনারটা ভালো, এনারটা একেবারে পুরোপুরি পাস, এ জায়গায় কার্যভার গ্রহণ গ্রহণ কিছু নাই। এনার শেষ হবে কয়দিন পরে? 5 বছর পর। মহা নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এনারটা আবার আর একটু ব্যতিক্রম, 5 বছর অথবা 65 বছর, যেটা আগে ঘটে। আর সরকারি কর্ম কমিশনের সভাপতি বা অন্য কোনো সদস্য দায়িত্ব গ্রহণ থেকে 5 বছর বা 65 বছর, যেটা আগে ঘটে। এখন আপনারা যারা আমাদের সাথে ক্লাস করেন, আপনাদের অনেকের যদি এই ধরনের সমস্যা হয় যে স্যার আমার মনে থাকে না, এত জিনিস কেমনে মনে রাখবো, ভাই আপনার মনে রাখার কোনো দরকার নাই, আপনি শুধু রিডিং করবেন, আর পড়তে না ইচ্ছা করলে ক্লাস চালাইয়ে শুনবেন। বুঝতে পারছেন? এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, এগুলো হলো মনের দিক দিয়ে অটোমেটিক্যালি মনে থাকবে, এগুলো মুখস্থ করে মনে রাখার জিনিস না। এখানে সবগুলোর একটা করে অনুচ্ছেদ আছে, শুধু একটার কোনো অনুচ্ছেদ আপনি যখন পুরো সংবিধানটা পড়বেন, কোন জায়গায় কি অনুচ্ছেদ আছে অটোমেটিক্যালি জানা, তো এই জায়গাতে অনুচ্ছেদ মুখস্থ করার কোনো দরকার নাই। মানে আমি যেটা বলতেছি যে সংসদ সদস্যের কোনো অনুচ্ছেদ এখানে নেই, সবগুলো বাকি কোনটা? মন্ত্রীগণের আছে, প্রধানমন্ত্রী আছে, সংসদ সদস্যের অনুচ্ছেদ বলা হয়। ও এটা ওই জায়গা আছে, এই জায়গা অনুচ্ছেদ দেয় না, এটা 66-তে আছে। সংসদ সদস্যের যোগ্যতা অযোগ্যতা। আচ্ছা, আমরা চলে আসি আহ পদত্যাগ সংক্রান্ত। পদত্যাগ, কে কার কাছে পদত্যাগ পত্র দিবে? আহ রাষ্ট্রপতি পদত্যাগ পত্র জমা দিতে পারে স্পিকারের উদ্দেশ্যে বা নিকট, প্রধানমন্ত্রী দিবে রাষ্ট্রপতির কাছে, মন্ত্রীগণেরটা একটু ব্যতিক্রম, দেখেন রাষ্ট্রপতির নিকট পেশ করার জন্য প্রধানমন্ত্রীর নিকট, এটা মনে রাখেন। মানে রাষ্ট্রপতির কাছে সে সরাসরি দিচ্ছে না, সে দিবে কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে। তারপরটা দেখেন, সংসদ সদস্য পদত্যাগ পত্র জমা দিতে পারে, সংসদ সদস্য কার কাছে? স্পিকারের কাছে। ডেপুটি স্পিকার রাষ্ট্রপতির নিকট, সুপ্রিম কোর্টের বিচারকগণ দিবে রাষ্ট্রপতির কাছে, নির্বাচন কমিশনারও দিবে রাষ্ট্রপতি, মহাহিসাব নিরীক্ষকও দিবে রাষ্ট্রপতির কাছে, আপনার সরকারি কর্ম কমিশনের সদস্য এরাও দিবে কার কাছে? রাষ্ট্রপতির কাছে। শুধুমাত্র সংসদ সদস্য দিবে হলো কার কাছে? স্পিকারের কাছে। আর মন্ত্রীগণ দিবে রাষ্ট্রপতির কাছে, দেওয়ার জন্য কিন্তু প্রধানমন্ত্রীর কাছে, এই হলো ব্যতিক্রম। বুঝতে পারছেন?
আমরা সরকারের যে তিনটা অঙ্গ আছে, নির্বাহী বিভাগ, আইনসভা বা বিচার বিভাগ, এটা আমরা জানি। নির্বাহী বিভাগ আছে চতুর্থ ভাগে 48 থেকে 64, ক্লাসের শুরুতেই বলছি না? আর আইনসভা আছে পঞ্চম ভাগ 65 থেকে কত, 94। বিচার বিভাগ আছে ষষ্ঠ ভাগ 94 থেকে 116 ক। কিসে? জি, 117 দেন, 116 ক না, 116 ক না, 17 যোগ করেন, 117 লেখেন। বিচার বিভাগ লেখেন 94 থেকে 117। পান নাই? 116 ক কেটে 117 লেখেন। অনেকে মাখাই নিয়ে দেখেন। আচ্ছা, সাংবিধানিক প্রতিষ্ঠান বা সাংবিধানিক সংস্থা, এটা গুরুত্বপূর্ণ। সাংবিধানিক প্রতিষ্ঠান বা সাংবিধানিক সংস্থা। জাতীয় সংসদ কততে আছে? 65। জাতীয় সংসদের সচিবালয় 79। সুপ্রিম কোর্ট 94। প্রশাসনিক ট্রাইব্যুনাল 117। নির্বাচন কমিশন 118। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তর 127। সরকারি কর্ম কমিশন 137। তো আপনি যখন সংবিধান পড়বেন এগুলো এমনিতেই একটা ধারণা হয়ে যাওয়ার কথা যে কোথায় কি আছে। এবং এইগুলা হলো সাংবিধানিক সংস্থা, নট পদ। কি বলেন? সংস্থা। বলেন তো জুডিশিয়াল সার্ভিস কমিশন সাংবিধানিক সংস্থা কিনা? সংবিধানে কি আলাদা জুডিশিয়াল সার্ভিসের কথা বলা আছে? নাই। বাংলাদেশ বার কাউন্সিল না, বিধিবদ্ধ কোনো সাংবিধানিক সংস্থা না। জি। তো আমরা বিগত বছরের প্রশ্নটা চলে আসি, দেখেন কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? আইন কমিশন, দুর্নীতি দমন কমিশন, জুডিশিয়াল সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন। কে বলে? নির্বাচন কমিশন। এবার আমরা চলে আসি সাংবিধানিক পদ। সাংবিধানিক পদ সমূহ। রাষ্ট্রপতি একটা সাংবিধানিক পদ। স্পিকার, ডেপুটি স্পিকার সাংবিধানিক পদ। প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল সাংবিধানিক পদ নাকি? সংসদ সদস্য, ন্যায়পাল সাংবিধানিক পদ। বাট আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে কখনোই ন্যায়পাল নিয়োগ দেওয়া হয় নাই। আছে, আজ পর্যন্ত কখনোই নিয়োগের মাধ্যমে জাস্টিস অফ দা পিস নিয়োগ দেওয়া হয় নাই, জানেন? জাস্টিস অফ দা পিস মানে এক্স অফিসিও আছে, কিন্তু হ্যাঁ এক্স অফিসিও আছে, ওটারও প্রয়োগ নাই, বাট ইচ্ছা করলে প্রয়োগ করতে পারে। ওটার প্রয়োগ যেটা করে বিচারপতিরা করে, মানে বিচারপতিরা করে। কিন্তু স্ব এলাকার যারা জাস্টিস অফ দ্য পিস, দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এদের খুব বেশি প্রয়োগ নেই, বাট ওনাদের ক্ষমতা আছে। আচ্ছা, তো প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, এনরা সাংবিধানিক পদ। প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিক পদ। মহাহিসাব নিরীক্ষক সাংবিধানিক পদ। সরকারি কর্ম কমিশনের সভাপতি ও সদস্য, এরাও কি সাংবিধানিক পদ। তো এগুলো এমনিতেই মনে থাকার কথা যে সাংবিধানিক পদ কোনগুলো। মোটামুটি সংবিধানে যাদের কথা উল্লেখ আছে সবগুলাই সাংবিধানিক পদ। জি। তো আমরা বিগত বছরের প্রশ্নে আসি যে কোন পদটি সাংবিধানিক পদ নয়। দেখেন, প্রধান নির্বাচন কমিশনার, চেয়ারম্যান কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রণ, চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন। চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন। হ্যাঁ, আমরা সর্বশেষ যে বিধানটা আছে সে জায়গায় একটু চলে আসি যে তফসিল, কোন তফসিলে কি কি আছে এটাও একটু মনে রাখেন, বেশ গুরুত্বপূর্ণ। প্রথম তফসিলে আছে অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। দ্বিতীয় তফসিলে আছে রাষ্ট্রপতি নির্বাচন বিলুপ্ত। তৃতীয় তফসিলে আছে শপথ ঘোষণা, আজকেই পড়লাম। চতুর্থ তফসিলে আছে ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী। আর পঞ্চম থেকে সপ্তম, সর্বশেষ পঞ্চম থেকে সপ্তম, আশা করি, মানে আমি আশঙ্কা করতেছি, নট আশা, আশঙ্কা করতেছি নেক্সট যে সংবিধান সংশোধনী আসতেছে সেই জায়গায় পঞ্চম থেকে সপ্তম থাকবে না, বাট থাকা উচিত। না থাকলে তো কিছু করার নাই। তো পঞ্চম তফসিল থেকে সপ্তম আমি মনে রাখতাম কিভাবে, যে সবার আগে তো 7 মার্চের ভাষণ দিছে,
তারপরে হচ্ছে 26শে মার্চ, তারপরে হলো 10ই এপ্রিল। তাহলে 7 মার্চ আছে পঞ্চমে, 26শে মার্চ আছে ষষ্ঠতে, আর সপ্তমে আছে হচ্ছে আপনার ওই স্বাধীনতার ঘোষণাপত্র। ঠিক আছে, তো আমরা বিগত বছরের প্রশ্ন যদি পড়ি, দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা অনেকেই মনে করে যে এটা বোধহয় স্বাধীনতা ঘোষণা, না, ঘোষণাপত্র। যদি ঘোষণাপত্র বলছে এই কারণে এটা হচ্ছে আপনার উত্তর হবে কি বলেন? সপ্তম। সপ্তম। এই জায়গায় উত্তর ভুল দিছে, ষষ্ঠ লিখছে, কাটেন। উত্তর হবে কি? সপ্তম, গ হবে। জি, না, ভুল, ভুলই তো ঠিক আছে না? প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স তো সপ্তমই। সপ্তমী। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, জি। তো তাহলে দেখেন, সংবিধানের 2-3 পড়েন তানভীর। সংবিধানের চেতনার বিপরীত সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের ব্যবহার করা হয়? এটা ভিভিআই, 3টে স্টার দেন। ব্যাখ্যায় বলা হয়েছে 1972 সালের সংবিধানে 4টি তফসিল ছিল, বর্তমানে আছে 7টি, যার মধ্যে চতুর্থ তফসিলের বিষয়বস্তু জোরে কথা বলেন দি। সংবিধানের সংবিধানের 150(1) নং অনুচ্ছেদে উল্লেখিত ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী বলা হয়েছে। আচ্ছা, এখানে একটা বিধান ক্লিয়ার করা দরকার। হ্যাঁ, দেখেন, 1 নাম্বার প্রশ্নটা যদি বলে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, তাহলে ষষ্ঠ। যদি বলে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, তাহলে সপ্তম। বুঝতে পারছেন? ঘোষণাপত্র, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বললে ষষ্ঠ, আর প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বললে সপ্তম। আচ্ছা, আর 2 নং প্রশ্নটা আমি একটু পড়ি, দেখেন, সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়? ওই যে ক্রান্তিকালীন অস্থায়ী বিধানাবলী চতুর্থ তফসিলে আছে না, যে সামরিক শাসনে যা যা করছে হঠাৎ করে বলে দিলাম যে অমুক আমল থেকে অমুক আমলে যা যা করছে এগুলো হলো ক্রান্তিকালীন আর অস্থায়ী বিধানাবলী। ভবিষ্যতে যে সংশোধনী আসতেছে ওই জায়গাও বলবে যে 5ই আগস্ট 2024 থেকে এত পর্যন্ত যাগুলো করছে সবগুলো কি ক্রান্তিকালীন আর অস্থায়ী বিধানাবলী। পঞ্চম সংশোধনের সপ্তম সংশোধন। জি। 18তম সংশোধন। 3 নাম্বারটা দেখেন, স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে যোগ করা হয়েছে? ঘোষণাপত্র বলে সপ্তম, যদি শুধু ঘোষণা আসে তাহলে ষষ্ঠ। তো চ্যাপ্টার চেকলিস্ট এখানে মোটামুটি যা আছে এটা যদি একটু দেখেন, আমরা মোটামুটি যা পড়ছি সবগুলো সার সংক্ষেপ আর কি। এটা আহ বেশ আছে, একটু পড়ে ফেলি। দেখেন, 2-4 কথা, বেশিক্ষণ লাগবে না। এবং আহ ভিন্ন কোনো পদ্ধতি গ্রহণ না করলে প্রিভেন্টিভ ডিটেনশনের মেয়াদ কতদিন? 6 মাস। 6 মাসের অধিক। কত অনুচ্ছেদ? 33। আমরা জানি। দেখেন, রাষ্ট্রপতি পদে বয়স হতে হবে কত? 35 বছর। ওই যে 48-এর 4। তারপরে রাষ্ট্রপতির অভিশংসন করতে হলে 2/3 ভোট লাগবে, 52-তে আছে। তারপরে স্পিকারের কাছে যখন 2/3 ভোট দিয়ে পাঠাবেন তখন 14 দিনের পূর্বে বা 30 দিনের পরে আলোচনা করা হবে না, মনে আছে? তারপরে দেখেন, প্রধানমন্ত্রী হতে হলে বয়স কত? 25। 56-তে বলা আছে। তারপরে সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এগুলো আছে 25 বছর। কত? 66-1। তারপর এটা বেশ গুরুত্বপূর্ণ, দেখেন, যে ব্যক্তি নৈতিক স্থলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে 2 বছর কারাদণ্ডে দণ্ডিত হন এবং মুক্তি লাভের পর 5 বছর যদি অতিবাহিত না হয় তাহলে সে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবে। 66 অনুচ্ছেদ। কারাদণ্ড যদি হয়ে যায় 2 বছর হলে 7 বছর 2 বছর জেল হইল। 2 বছরের জেল হওয়া লাগবে না, অনন্য, মানে আপনার, হ্যাঁ, অনন্য 2 বছর, ঠিক আছে। অ্যাটলিস্ট 2 বছরের জেল হইলে তারপর পার হওয়া লাগবে 5 বছর। না, 2 বছর কম হলে সমস্যা নাই। 2 বছর কম খাটছেন মানে কি মামলায়? আচ্ছা, তাইলে ঢুকে লাভ নাই, মামলায় ঢুকতে হবে। দেখেন, জাতীয় সংসদে নির্বাচিত কোন সদস্য একটানা 90 দিন অনুপস্থিত থাকলে তার পদ কি হবে? শূন্য হবে। শপথ বাক্য পাঠ না কইরা যদি সে আসন গ্রহণ করে বা ভোট দেয় তাহলে প্রতিদিন দিবে কত টাকা? 1000 টাকা। 69 পড়ছি না সব? পড়ছি। তারপরে দেখেন, সংসদের
এক অধিবেশন সমাপ্তি পরবর্তী অধিবেশনের মধ্যে কতদিন? 60 দিন। এখানে আমি এটা করি যে শপথ গ্রহণ না করে যে আচ্ছা দেখেন, 1000 টাকা দিলাম। সংসদ প্রতিদিনের জন্য সংসদ সদস্যদের যে কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার 30 দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য সংসদ আহ্বান করা যাবে নাকি? সাধারণ নির্বাচনের 30 দিনের মধ্যে, মানে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার। তারপরে দেখেন, কোন ব্যক্তি একই সময়ে 2 বা ততোধিক নির্বাচনী এলাকা হতে নির্বাচিত হলে তিনি কোন নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করতে ইচ্ছুক তিনি তার সাধারণ নির্বাচনে কতদিন? 30 দিন। 71 পড়ছি আমরা, ওই যে দ্বৈত আসন। তারপরে দেখেন, রাষ্ট্রপতি পূর্বে পূর্বে ভেঙে না দিলে সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে 5 বছর অতিবাহিত হলে সংসদ ভেঙে যাবে, এটা বলছে কততে? 72। তবে শর্ত থাকে যে প্রজাতন্ত্রে যুদ্ধ লিপ্ত থাকার কালে সংসদে আইন দ্বারা অনুরূপ মেয়াদ এককালে অনধিক 1 বছর বর্ধিত করা যেতে পারে। যুদ্ধ হইলে কয় বছর? 1 বছর। তবে যুদ্ধ সমাপ্ত হলে 6 মাস। মনে আছে না? আছে। দেখেন, আপনি অনুচ্ছেদ ভুলে যেতে পারেন, কিন্তু ভিতরের জিনিসগুলা কিন্তু মনে থাকার কথা। আচ্ছা, সংসদ কর্তৃক কোনো বিল গৃহীত হলে সম্মতির জন্য তা রাষ্ট্রপতির কাছে পাঠাবে। সম্মতি দিবে কয় দিনের মধ্যে? 15 দিন। আর রাষ্ট্রপতি যদি পুনর্বিবেচনার জন্য পাঠায়, তাহলে সেটা রাষ্ট্রপতির কাছে আবার ফেরত দেওয়ার পর কতদিন? 7 দিন। তাতে 15 7 আপনি কোনো সম্মতি দেখ বা না দেখ, ওটা কিন্তু আইন হিসেবে গণ্য হবে। 80তে বলছে। তারপরে দেখেন, সংসদের অধিবেশন ব্যতীত কোন সময় অধ্যাদেশ জারি হলে সংসদের প্রথম বৈঠকে উক্ত অধ্যাদেশ উপস্থাপন করার কতদিন অতিবাহিত হওয়ার পর কার্যকারিতা লোপ পাবে? 30 দিন। কত নম্বর অনুচ্ছেদ? 93। অধ্যাদেশ 93, অর্ডিন্যান্স মেকিং পাওয়ার। আচ্ছা, তারপরে দেখেন, কোন অধ্যাদেশ জারি হওয়ার পর সংসদের প্রথম বৈঠকে তা উপস্থাপন করতে হবে। কোন বৈঠকে? প্রথম বৈঠকে। 93তে বলছে। সুপ্রিম কোর্টের কয়টা বিভাগ? 2টা। এটাও বলছে কততে? 94। এই যে দেখেন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে 10 বছর কাল থাকলে বা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে, এটা গোল্ডেন, রাষ্ট্রীয় সীমানার মধ্যে অনূন্য 10 বছর কাল কোনো বিচার বিভাগীয় পদে অধিষ্ঠান করে থাকলে সে সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য হবেন। এটা বলছে কততে? 95। তারপরে দেখেন যে এই অনুচ্ছেদের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে কোনো বিচারক বল দিবেন 67 বছর বয়স পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবে। এই 67 বছর করছে কত সালে মনে আছে? 2004 সালে 14তম সংশোধনী। জি। নির্বাচন কমিশন গঠিত হবে কয়জন নিয়ে? 5 জন। 118। কোন নির্বাচন কমিশনারের কার্যভারের তারিখ হতে মেয়াদ কত? 5 বছর। যদি 67 হয় বছর, যদি 80 বছর হয় সমস্যা নাই, হবে কত বছর? 5 বছর। সংসদ ভেঙে যাওয়া ব্যতীত অন্য কোনো কারণে সংসদের সদস্যপদ শূন্য হলে পদটি শূন্য আর 90 দিনের মধ্যে শূন্য পদের জন্য নির্বাচন করতে হবে। 123-3। তারপরে দেখেন, যদি কোনো আচ্ছা আচ্ছা যদি কোনো দুর্বিপাকের কারণে নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয়, তাহলে উক্ত মেয়াদের শেষের 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এটা হলো 123-4। ভোটার হওয়ার বয়স এই জায়গায় 10 বছর লেখছে, সর্বনিম্ন 18 করে দেন। সর্বনিম্ন কত বছর? 18 বছর। 122-2। সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠান হবে মেয়াদ অবসানের কারণে সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে ভেঙে যাওয়ার পূর্ববর্তী 90 দিন। কতদিন? পূর্ববর্তী 90 দিন। মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে। এই সবগুলাই আছে 123। তারপরে দেখেন, মৃত্যু, পদত্যাগ, অপসারণের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পদটি শূন্য হওয়ার 90 দিনের মধ্যে তা পুনঃকরণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলো মোটামুটি আপনাদের পারার কথা। তারপরে দেখেন, রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হলে মেয়াদ সমাপ্তির তারিখে পূর্ববর্তী 90 থেকে 60 দিনের মধ্যে শূন্য পদের জন্য নির্বাচন করতে হবে। এবং আমরা প্রায় শেষে চলে এসেছি। দেখেন, 129 অনুচ্ছেদের বিধানাবলী সাপেক্ষে মহা হিসাব নিরীক্ষকের কর্ম বয়স কতদিন হবে? 5 বছর বা 65 বছর, যেটা আগে ঘটে। তারপর দেখেন, কর্ম কমিশনের সদস্য বা সভাপতিদের ক্ষেত্রে 5 বছর বা 65 বছর, যেটা আগে ঘটে। আর ওনাদের নিয়োগ দিবে যে সরকারি অন্তত অর্ধেক হবে যারা 20 বছর সরকারি দায়িত্বে পালন, মানে সরকারি কর্মকর্তা হিসেবে যে কোনো দায়িত্ব পালন করেছেন। তারপরে দেখেন, 141-এর কথা বলছে জরুরি অবস্থার মেয়াদ হবে কতদিন? 120 দিন। এটা করা হয় কত সংশোধনীতে? 15 2011 সালে। 2011 সালে। তারপরে দেখেন, সংসদ ভেঙে যাওয়া অবস্থায় জরুরি অবস্থা ঘোষণা করা হলে উক্ত ঘোষণাটি কার্যকর থাকবে না সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে 30 দিনের মধ্যে ঘোষণাটি পাস না করলে এবং 120 দিন অতিবাহিত
বলে তো ওই জায়গায় একটা ভুল আছে, দেখেন 30 দিন আর 129 লেখছে, 120 হবে। পাইছেন? সংবিধান সংশোধনে আমরা চলে আসি। সংবিধান সংশোধনের মোট ভোট লাগবে কত? 2/3। 2/3। আর রাষ্ট্রপতির কাছে দিলে রাষ্ট্রপতি সম্মতি দিবে কয়দিন? 7 দিন। 147 আজকে পড়ছি। কয় শ্রেণীর পারিশ্রমিক এক্সপেক্টেড? 8 শ্রেণী। আর সংসদ সদস্য নির্বাচনের ফলাফল অফিসিয়াল গেজেট প্রকাশিত হওয়ার কতদিনের মধ্যে শপথ? 3 দিন। 3 দিনের মধ্যে শপথ বাক্য পাঠ না করাইলে পরবর্তী 3 দিনের মধ্যে পাঠ করাবে কে? প্রধান নির্বাচন কমিশনার। তারপরে দেখেন যে বাংলাদেশ সংবিধানের 3য় তফসিলের 9টি পদে নির্বাচিত বা নিযুক্ত ব্যক্তিদের শপথ গ্রহণ এবং ঘোষণাপত্র পাঠের বিধান আছে, 9টি পদ। আর 151 অনুচ্ছেদে রহিত করতে কয়টা আইন? 8টা আইন। তো এই হলো মোটামুটি আমাদের বাংলাদেশ সংবিধান শেষ হলো। সংবিধান অ্যাকচুয়ালি 153টা অনুচ্ছেদ শেষ হলেও আমাদের আরো একটা ক্লাস লাগবে। আপনাদের আরো একটা ক্লাসে যেটা পড়াবো সেটা হলো যে আহ, বিভিন্ন যে মামলাগুলো আছে ওই মামলাগুলার অথর জাজ কে ছিলেন, বা অ্যাসেন্টিং জাজ বা ডিসেন্টিং জাজ, একমত বা ভিন্ন মত পোষণকারী জাজ কে ছিলেন। আর হচ্ছে বাংলাদেশ সংবিধানের আলোকে যে বিভিন্ন আপনার যে ম্যাগজিম বা ডক্ট্রিন গুলো আছে, ডক্ট্রিন, যে ডক্ট্রিন অফ সিভিয়ার অ্যাবিলিটি, তারপরে ডক্ট্রিন অফ প্লিজার অফ প্রেসিডেন্ট, এগুলা যেগুলো আছে, এরকম অনেকগুলা ডক্ট্রিন আছে। এগুলা নিয়ে আগামী দিন রোববারে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আর আজকে আমরা এখন এই মুহূর্তে চলে যাব ক্লাস টেস্টে। 20 মার্কের ক্লাস টেস্ট, সময় 10 মিনিট, প্রশ্ন দেওয়ার 10 মিনিটের মধ্যে আপনারা উত্তরপত্র জমা দিবেন। তো অনলাইনে যে সকল ভাই বোন আছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করেন, না হলে আমরা ক্লাস শেষ করে প্রশ্নে চলে যাই। শিরিন শিলা এবং আধাম, আপনাদের কোনো প্রশ্ন আছে ভাই? না স্যার। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকেন। গ্রুপে প্রশ্ন দেখেন। এখন আমাদের ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।